জন্য বিশেষ করে ক্লিয়ার হচ্ছে না চৌধুরী ভাই এবং হাই কমিশনার জয়েন করবেন আর আমার যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং যারা এই প্রোগ্রাম সবাইকে আমন্ত্রণ। স্টাডি সার্কেল এবং আমরা প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম আপনাদের বলতে পারি সার্কেল একটা রিসার্চ অর্গানাইজেশন। আমরা বাংলাদেশের উন্নয়ন নিয়ে কাজ করি এবং এই উন্নয়ন নিয়ে আমরা কোনো সাজেশন বাংলাদেশকে দেই না, যেহেতু আমরা থিঙ্ক ট্যাঙ্ক না, আমরা হচ্ছে রিসার্চ অর্গানাইজেশন। এবং এই উন্নয়নের কাজগুলো বিদেশে প্রচার করা, বিশেষ করে ইউরোপে, ইংল্যান্ডে, এবং এ পর্যন্ত আমরা এটা শুরু করেছি 2018-তে। এ পর্যন্ত আমরা হাউস অব লর্ডসে প্রথম প্রোগ্রাম করি 2018-তে, 2019-এ আমরা করি ওয়েলস পার্লামেন্টে, এবং গত 2019-এর সেপ্টেম্বরে করি নর্দার্ন আয়ারল্যান্ড পার্লামেন্টে। যাচ্ছে না, বুঝতেছি না। এরপরে আমরা দুটো পাবলিকেশন বের করেছি, একটা ইংরেজি এবং একটা বাংলা, এবং এই ইংরেজিটা আমরা ব্রিটিশ সমস্ত এমপির হাতে পৌঁছে দিয়েছি এবং বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোম্যাটদেরকেও দিয়েছি। তাছাড়া লন্ডনে বাংলা একটা উইকলি পেপার বেরোয় জনমত, সেখানে আমরা 10টা বিজ্ঞাপন দিয়েছি বাংলাদেশের উন্নয়ন নিয়ে, এবং বাংলাদেশের দৈনিক সমকালেও আমরা 4টা বিজ্ঞাপন, ফুল পেজ বিজ্ঞাপন দিয়েছি এগুলো নিয়ে। আজকের প্রোগ্রাম করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা, আমার নিজের ওপিনিয়ন হচ্ছে, has owned the minds and hearts of Bangladeshi people, not by promising political slogans or giving political slogan, but by delivering what they expected. এবং আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে জননেত্রী শেখ হাসিনা 2009-এ এবার ক্ষমতায় আসার পরে কি কি বাংলাদেশকে দিয়েছেন। উনি যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের জিডিপি ছিল $5 বিলিয়ন, সেটা আজকে $42 বিলিয়ন। বাংলাদেশ এখন 39th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ শিপ ব্রেকিং, শিপ রিসাইক্লিং এ ওয়ার্ল্ডে নাম্বার 1। বাংলাদেশ জুট প্রোডাকশনে নাম্বার 1, গার্মেন্ট এক্সপোর্টে জুট প্রোডাকশনে নাম্বার 2, garment export number 2, third largest country in vegetable production, 6th largest country in rice production, 8th largest country in foreign currency remittance, 9th largest country in frozen shrimp export, এবং আরেকটা unusual statistics, 80th largest country in oil production. বাংলাদেশে আজকে উন্নয়নের ব্যাপারে স্ট্যাটিস্টিক্সের যে বড় একটা অনুরোধ আমার সবার কাছে, সেটা হচ্ছে যে আমাদের সবাইকে, নিজেদেরকে এবং আমাদের যারা পরিচিত সবাইকে একটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে 2009-এ বাংলাদেশ কেমন ছিল, আমার গ্রামের রাস্তা কেমন ছিল, যাতায়াতের ব্যবস্থা কেমন ছিল, বিদ্যুতের অবস্থা কেমন ছিল, পানির ব্যবস্থা কেমন ছিল, এবং আজকে আমাদের কি অবস্থা। আজকে বাংলাদেশে 95% অফ বাংলাদেশ ইজ কাভার্ড উইথ ইলেকট্রিসিটি। আজকে বাংলাদেশের পানি আনইন্টারাপ্টেড। আজকে আগে ঢাকায় আমরা যারা 2009-এর আগে ঢাকায় গেছি, গোসল করতে গেলে পানি আসবে কিনা, পানি থাকবে কিনা, একটা বিরাট চিন্তা থাকতো সবসময়, সেটা এখন চিন্তা করতে হয় না। বাংলাদেশ এখন লিস্ট ডেভেলপ কান্ট্রি, এলডিসি থেকে ডেভেলপিং নেশন হিসেবে জয়েন করতেছে, এবং ফর্মাল অ্যাপ্লিকেশন বাংলাদেশ সরকার করতে যাচ্ছে ফেব্রুয়ারি 2021-এ। এই যে উন্নয়ন, এত কিছু অর্জন, এটার প্রচার করার দায়িত্ব আমার, আপনার, সবার। যারা সাংবাদিক আছেন, আমাদের সবার মুরব্বী গাফর ভাই আছেন, গাফর ভাইয়ের কাছে আমরা পরে যখন যাই, গাফর ভাই এই ব্যাপারে আমাদের কাছে অনেক কিছু বলবেন। বাংলাদেশের আজকে বড় বড় যে প্রজেক্ট দেখেন, পদ্মা ব্রিজ একসময় বলছে যেটা হবে না, আজকে সেই পদ্মা ব্রিজ 82% কমপ্লিট। আউট অফ 42 স্প্যান, 37 spans has already been established. Only 4 more spans to go. Then Bangladesh is Pদ্মা Bridge is fully operational. Hopefully, it will be operational next year. Monorail next year operation.
ফ্লাইওভার আমি তো ব্যক্তিগতভাবে কোনোদিন চিন্তা করি নাই বাংলাদেশে ফ্লাইওভার আমার জীবদ্দশায় দেখে নিতে হবে, সেটাও হয়েছে। আজকে আমাদের মাননীয় মন্ত্রী আছেন আমাদের সাথে, ওনার কাছে জানতে চাইবো যে যেখানে বিদেশে ইকোনমি কন্ট্রাক্ট করতেছে, আজকে ব্যাংক অফ ইংল্যান্ডের একটা স্টেটমেন্ট আছে যে ইউকের ইকোনমি এত ছোট হবে গত 300 বছরে এত ছোট হয় নাই, এবং ওয়ার্ল্ড ইকোনমি অ্যাকর্ডিং টু আইএমএফ ইজ গোয়িং টু কন্ট্রাক্ট বাই 3% মিনিমাম, আর ইউকে ইকোনমি 11% কন্ট্রাক্ট করবে। সেখানে বাংলাদেশের ইকোনমি কিভাবে জিডিপি প্রত্যেকবার বাড়তেছে বাড়তেছে, ইভেন ডিউরিং কোভিড ক্রাইসিস অ্যাটলিস্ট 5% গ্রোথ হবে। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ পর্যন্ত স্বীকার করছে যে অ্যাটলিস্ট 3.6 to 4% গ্রোথ বাংলাদেশের ইকোনমি হবে। গত 3 মাসে বাংলাদেশের এক্সপোর্ট $12 বিলিয়ন। গত 12 দিনে নভেম্বরের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বাংলাদেশে $1.2 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রেমিটেন্স গেছে। যে এত যে সাফল্য, এই সাফল্যের পিছনে কি, এটা আমরা মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনতে চাইবো। যেখানে বিদেশিরা পারছে না, সেখানে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এত কিছু কিভাবে অর্জন করছেন, এর সাকসেসটা কি এবং এর পিছনে কি আছে, এবং ওনার কাছে আরো জানতে চাইবো ওনাদের কি পরিকল্পনা আছে এই কোভিড-19 মধ্যে, ওনারা কিভাবে আরো এটাকে এক্সপ্যান্ড করতে পারেন এবং এটাকে আরো আমাদের এক্সপোর্টটা বাড়াতে পারেন, এবং আমরা যারা বিদেশি আছি ওনারা আমাদের কাছে কি এক্সপেক্ট করেন, আমাদের কি কি করণীয় আছে, ওনাদের কোনো দিক নির্দেশনা আছে কিনা সেটা ওনার কাছে আমরা জানতে চাইবো। আমি এই বলে আমি আমাদের আজকের যে অতিথি মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি, ওনাকে কিছু বলার জন্য এখন অনুরোধ করবো। জনাব টিপু মুন্সি এমপি, স্যার আপনি যদি একটু এখন আমাদেরকে বলেন আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। ধন্যবাদ। আমি কি কথা বলবো? আমাকে বললেন কথা বলতে। স্যার আপনাকে এখন বলতেছি স্যার। অনেক একটু স্লো। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম। সময় তো ডিফারেন্স আছে, আমি জানি না আপনাদের ওখানে কত সময়, আমাদের এখানে তো ইভিনিং। গুড ইভিনিং। আর আপনাদের ওখানে কি গুড আফটারনুন? গুড আফটারনুন, ওকে। আমাদের গফফার চৌধুরী সাহেব কি আছেন? আজকে এসছেন? উনি জয়েন করেছেন? উনি আছেন না? আচ্ছা। তো শ্রদ্ধেয় গফফার চৌধুরী সাহেব আমাদের সুলতান শরীফ ভাই, আমাদের আওয়ামী লীগের নেতা, অনেক সিনিয়র শ্রদ্ধেয় রেসপেক্টেড মানুষ উনি। আমাদের রয়েছেন আপনি যা আমাদের শুরু করলেন সৈয়দ মুজাম্মেল আলী সাহেব, তারপরে আমাদের অ্যাম্বাসেডর হাই কমিশনার থাকার কথা, আমি জানি না উনি এসেছেন কিনা। জি সালাম স্যার, আমি জুলকারনাইন বলছিলাম, ডেপুটি হাই কমিশনার। আমাদের হাই কমিশনার ম্যাডাম এখনই জয়েন করবেন। আচ্ছা, ঠিক আছে। তো যারা আছেন, তাছাড়াও যারাও আরো কয়েকজন আছেন, জামাল খান সাহেব দেখলাম, মাসুদ সাহেব আছেন, সবাইকে শুভেচ্ছা। মাসুদ করিম সাহেব। তো যে কথাগুলো আলোচনা আমাদের সার্কেলের কথা বলা হলো, মঞ্জুর সাহেব বলল, আমরা সত্যিকার অর্থেই বলি যে আমরা বাংলাদেশ, আমাদের বিপদ এসেছে সারা পৃথিবী, যেমন সব জায়গাতেই এসেছে বিপদ, প্যান্ডেমিক, করোনার সমস্যা আমাদের দেশেও এসেছে, আমাদের দেশেও বিস্তৃতি লাভ করেছে। কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের খুব প্রথম পর্যায় থেকেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা পুরাটাই তিনি দেখছিলেন। আপনারা যদি লক্ষ্য করেন যে উনি একেবারে প্রথম থেকেই দেখছিলেন যে কোন দিকে যায়, কি অবস্থা হয়, রোগের বিস্তৃতি, এবং একটা কথা বরাবর উনি বলেছেন, জীবন জীবিকার কথা। আমরা সবাই জানি আমরা একটা আন্ডার ডেভেলপিং কান্ট্রি, আমাদের সমস্যা রয়েছে অনেক, আমরা অনেক সমস্যার মধ্যে দিয়েই আমরা এগোচ্ছি। কিন্তু সবচেয়ে ভালো দিকটা হচ্ছে আমাদের বেশ কয়েক বছর ধরেই আমাদের অর্থনৈতিক উন্নয়নটা, গ্রোথটা ভালো ছিল, যেটা অনেক দেশের তুলনায় আমাদের পজিশনটা ভালো ছিল। আবার 7% গ্রোথ নিয়েই আমরা এগোচ্ছিলাম। তারপরে বিপদটা আসলো। ইন্টারেস্টিং, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দিকে থেকেই যেটা উনি চিন্তা করলেন, জীবন ও জীবিকার কথা বিবেচনা করে, আমাদের অর্থনৈতিক, আমাদের এমপ্লয়মেন্ট, ওয়ার্কার সব বিবেচনা করে কিন্তু বেশ কিছু সাহসী পদক্ষেপ উনি নিলেন। এবং প্রথম যে সময়টাতে উনি আমাদের স্টিমুলাস প্যাকেজটা ডিক্লেয়ার করলেন, এবং যেটা বলা চলে যে বেশ প্রথম দিকেই চিন্তা ভাবনা করেই কেমন করে যেন উনি
যেটা ডিসিশন নিয়ে ফেলেন এবং যেটা রিয়েলি আমাদের অর্থনীতিতে খুবই ভালো কাজ করেছে। আপনারা জানেন আমাদের একটা সেক্টর আরএমজি সেক্টরে প্রায় 40 লক্ষ মানুষ কাজ করে। খালি আরএমজি সেক্টর বলেই নয়, আর অন্যান্য সব ছোট স্মল এসএমই তারপর শুরু করে লেদার সমস্ত কিছু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এবং আমাদের দেশের অর্থনীতিতে যাদের প্রভাব সবার জন্যই তিনি একটা স্টিমুলাস প্যাকেজ দিলেন, যেটা সেই মুহূর্তে অত্যন্ত জরুরি ছিল। কারণ আপনারা জানেন প্রথম ধাক্কাতেই সমস্ত এক্সপোর্ট অফ গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল। বড় সমস্ত শহরগুলো লকডাউন হওয়ার কারণে এক্সপোর্টের রেস্ট্রিক্টেড হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বায়াররা অর্ডার ক্যান্সেল করে দিল, এক পর একটা স্টোর বন্ধ হয়ে গেল। এমনি একটা অবস্থাতে উনি একটা স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করলেন, যাতে তখন সেই মুহূর্তে সেটা ছিল একেবারে ধন্বন্তরীর মতো বলা চলে, যে কোরামিন যেটা বলে আর কি, সেইটা নিয়ে ঘুরে দাঁড়ালো। তারপরে উনি ডিক্লেয়ার করলেন, কাজের কথা বললেন, এবং সেই সময় বেশ সাহসিকতার সাথে আমাদের ইন্ডাস্ট্রিগুলো খুলে দেওয়া হলো, চেষ্টা করা হলো, বোঝানো হলো যেন তারা সেফ ডিস্টেন্স স্বাস্থ্যবিধি মেনে থাকে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে এইসব খুব গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বেশ সতর্কতার সাথেই সেটা করলো, ব্যবস্থা নিল, এবং সেইখানে দেখা গেল সেই সব এলাকাতে রোগের বিস্তৃতি কম্পারেটিভলি কম হয়েছে। তো যাই হোক, ঘুরে দাঁড়ালো, চেষ্টা করা হলো, আমাদের তো বিপদ গেলই, কিন্তু তারপরেই কিন্তু 2 মাসের মাথাতেই কিন্তু আবার ঘুরে দাঁড়াতে শুরু করলো। আমরা লক্ষ্য করবেন যে বাংলাদেশে যে এক্সপোর্টের নাম্বারটা, কোয়ান্টিটিটা 2 মাস কম হওয়ার পরে কিন্তু আবার তার আসল জায়গায় ফিরে আসলো। এই সব বিবেচনাতে আমাদের অর্থনীতি সবাই যেমনটা ভয় পেয়েছিল তেমনটা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আরেকটা কথা বলেছিল যে এই সময়টার জন্য যে আপনারা এগ্রিকালচার, আবাদের দিকে লক্ষ্য রাখেন। এমন একটা কথা উনি বললেন যে 1 ইঞ্চি জমিও খুব ফেলে রাখবেন না, সব জমিতে চাষাবাদ করেন, অন্তত আমাদের খাদ্যের যেন অভাব না হয়, সেটাও কিন্তু উনি আমাদেরকে, দেশবাসীকে সেই আহ্বান জানিয়েছিলেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সময় পৃথিবীর বিভিন্ন দেশে, এবং আমাদের প্রতিবেশী ভারত বলি, আশেপাশের দেশ, পৃথিবীর সব দেশগুলোতেই, অধিকাংশ দেশগুলোতেই অর্থনীতি যেখানে মাইনাস ফিগার গ্রোথ, সেইখানে এর মধ্যেও কিন্তু বাংলাদেশ ধরে রেখেছে, এবং আশাবাদী আমরা যেটা 5-এর নিচে নামবেন না আমাদের গ্রোথ, যেটার জন্য আসলে এটা সত্যি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং এদেশের সব জনগণকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। তার কারণ এই ক্রাইসিসের মধ্যে তারা কিন্তু তাদের এই গ্রোথটা চেষ্টা করে রেখেছে। আমাদের ওয়ার্কার, সাধারণ মানুষ, জমিতে কৃষক, প্রত্যেকেই কিন্তু তাদের পারফরমেন্স দেখিয়েছেন, ভালো করেছেন। আমরা এই সময় মনে করি যে এই ক্রাইসিস সময়ে প্রত্যেকের চেষ্টাতে আমরা ওভারকাম করতে সক্ষম হয়েছি। আমাদের একটা জিনিস সেটা হলো যে আমাদের সামনে যেমন আবার সেকেন্ড ওয়েভ আসার কথা বলা হচ্ছে, সেরকম সারা পৃথিবী জুড়েই লক্ষ্য করছি যে আমেরিকাতে, ইংল্যান্ডে এবং ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয় প্রভাব শুরু হয়েছে। আমরা আবারও অ্যাপ্রিহেন্ড করছি যে হয়তো আবারও চাপ আসবে। তবে যেটা মনে করছি যে মানুষ কিছুটা সিজন অথবা কিছুটা ধরে নেওয়া যায় যে তারা কিছু রপ্ত করে নিয়েছে। এটাকে এখন যেটা বলা হচ্ছে ইংরেজিতে নিউ নর্মাল, যে এই নিউ নর্মালটা মানুষ নিয়েছে এবং তার মধ্যেই বেঁচে থাকার চেষ্টা করছে, আগানোর চেষ্টা করছে। আমরাও মনে করছি যে এই অবস্থাতে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো, যদিও কিছুটা সমস্যা আসবে। আপনারা জানেন এর মধ্যেও কিন্তু আমরা 48 বিলিয়ন ডলারের একটা টার্গেট ফিক্স আপ করেছি এবছরে আমাদের এক্সপোর্টটা, এই স্বাধীনতার 50 বছর এবং বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী এই সময়টা, যদিও এই খুবই অ্যাম্বিশিয়াস এই টার্গেট, কিন্তু আমরা খুব চেষ্টা করছি, আশা করছি অবশ্য আমরা যে আমরা এতে পারবো। কেননা সাহস করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন, শুরু 3.2 বিলিয়ন ডলারের একটা স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করেছে এবং তার প্রভাব দেখা যাচ্ছে। এর মধ্যে যেমন একটা ইনফরমেশন আমি দিই আজকে আপনাদের, গতকালকে আমরা আমাদের দেশ থেকে প্রথমবারের মধ্যে একটা সর্বোচ্চ চালান স্টিলের বিলেটের, যেটা গেল 25,000 টন আমরা এক্সপোর্ট শুরু করলাম, যেটা একটা কোনো একক এক্সপোর্ট হিসাবে এটা নাম্বার 1 বিগেস্ট।
এইরকম সব ক্ষেত্রেই কিন্তু চলছে। আমরা লেদারেও দেখছি মোটামুটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো এই সব বিবেচনাতে আমরা আমাদের কাজ চেষ্টা চালিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং সব ক্ষেত্রেই আমরা খুব নজর রাখছি। যদিও কখনো কখনো কিছু সমস্যা হচ্ছে, মাঝখানে আপনারা জানেন এই করোনার প্রবলেমের পাশাপাশি আমাদের অন্য সমস্যাও গেছে। 4-5 বার করে বন্যা এলো এবং একই জমিতে ডুবে গেল, কিছু কৃষকরা কাজ করলো আবার ডুবে গেল। এইসবের পরেও আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। আমাদের কৃষকরা কিন্তু তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। একটা কথা বলা দরকার যে আমরা যেটা আশা করছি আর কি, যে আমাদের এক্সপোর্ট যেটা আছে, গত বছর যেটা হয়েছিল, আমরা খুব চেষ্টা করছি যে সেটা থেকে যেন কম না হয়। আমরা গার্মেন্টস সেক্টরে প্রায় $34 বিলিয়ন টার্গেট ফিক্স আপ করেছি, এবং বেশ কয়েকটা আইটেমই কিন্তু $1 বিলিয়ন করে আমরা চেষ্টা করছি, মানে টার্গেট ফিক্স। আপনারা জানেন এই বছরটা আমরা লাইট মেশিনারিজ প্রোডাকশনের ইয়ার হিসেবে ডিক্লেয়ার করেছি, যেটাকে আমরা টার্গেট করেছি। আমাদের দেশ থেকে প্রচুর লাইট মেশিন, স্পেশালি মোটরসাইকেল, বাইসাইকেল, আমাদের এই নতুন আইটেমটা কিন্তু প্রচুর আমরা এক্সপোর্ট করতে পারছি। এইসব চিন্তা করে আমরা কিন্তু আগাচ্ছি বলে। আমাদের সামনে আরো একটা চ্যালেঞ্জ রয়েছে 2024 সালে, যে গ্রাজুয়েশনের ব্যাপারটা রয়েছে, সেটাও কিন্তু আমাদের মাথায় রয়েছে। আপনাদের আরেকটা সুখবর দিতে চাই যে আশা করছি আমরা আগামী মাসের 6 তারিখে আমরা আমাদের বাংলাদেশ এবং ভুটান প্রথম এফটিএ সই করতে যাচ্ছি। আপনারা জানেন একটা বিশেষ দিন কিন্তু 6 ডিসেম্বর, মুক্তিযুদ্ধের সময় ভুটানই প্রথম দেশ যারা আমাদের স্বীকৃতি দিয়েছিল, এবং সেই ডেটটা ছিল 6 ডিসেম্বর। সেই ঐতিহাসিক ডেটটা মাথায় রেখে আমরা ওই দিন আমাদের প্রথম এফটিএটা করতে যাচ্ছি, এবং তারই ধারাবাহিকতায় আমরা আশা করছি আগামী 6 মাসের মধ্যে, আগামী বছরের জুন জুলাইয়ের মধ্যে অন্তত আরো 9-10টা দেশের সাথে আমরা খুব চেষ্টা করছি যেন এফটিএ করা যায়। এর ফলে আমরা সুদূর প্রসারী প্ল্যান নিতে যাচ্ছি, যাতে করে আমরা, যদি ইমিডিয়েটলি হয়তো কিছুটা চাপ পড়বে আমাদের রেভিনিউর উপরে, কিন্তু আমরা মনে করছি যে সুদূর প্রসারী প্রভাব পড়বে, আমাদের এক্সপোর্ট আইটেম বাস্কেটটা বড় হবে, আমাদের অর্থনীতি বড় হবে। আরেকটা কথা বলি, সেটা হলো যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী খুব চেষ্টাতে আমাদের দেশে প্রায় 100টা ইকোনমিক জোন করা হয়েছে, এবং রিসেন্টলি চায়না আমেরিকান যে ট্রেড ওয়ার, সেই সুযোগটা আমাদের জন্য আসতে পারে। কখনো কখনো কোনো সময় বলা হয় যে কোনো বিপদ কিছু অপরচুনিটিও সৃষ্টি করে। আমাদের বিপদ এবং চায়না রাশিয়ার ট্রেড ওয়ার বা এই ধরনের কারণে আমরা আশা করছি কিছু ব্যবসা চায়না থেকে শিফট করে আমাদের দেশে আসবে, এবং সেই লক্ষণও দেখা যাচ্ছে। জাপানও সেই ব্যাপারে চেষ্টা করছে, এবং আরো কয়েকটা দেশ উৎসাহ দেখাচ্ছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই করোনা প্যান্ডেমিকের মধ্যেও আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সামনের দিনগুলোতে আরো ভালো করব বলে মনে করছি। বিপদ আছেই, তবে সবাই মিলে এই বিপদটাকে আমরা ফেস করার চেষ্টা করছি, এবং সর্বোপরি এটা মনে রাখতে হবে আমাদের, এটা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। আমাদের চেতনা, আমাদের অনুভব অনেকখানি কাজ করে। পাশাপাশি আগামী বছর 50 বছর পূর্তি হতে যাচ্ছে আমাদের স্বাধীনতার। সব মিলিয়ে একটা আলাদা স্পিরিটও কিন্তু আমাদের আছে। আমরা আশাবাদী এই স্পিরিট নিয়ে, এই চেতনা নিয়ে আমরা সামনের দিনগুলো এই সমস্যাটা ওভারকাম করতে পারবো, এবং আমাদের এই গ্রোথ, এই বিপদের দিনেও অ্যাটলিস্ট 5% আমরা নিশ্চয়ই পারবো। সবশেষে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক বুদ্ধিমান, অনেক বিজ্ঞ বক্তারা রয়েছেন, তারাও বলবেন। আর আমি শুধু আপনাদের বলি যে আপনারা বিদেশে যারা আছেন তাদের কাছেও সাহায্য চাই, আপনাদের কাছেও আমাদের চাওয়া, সেখানেও আমাদের পক্ষে জনমত সৃষ্টি করেন। আপনারাও যেন আমাদের মাল, আমাদের প্রোডাক্ট যেন আমরা বাইরে পাঠাতে পারি, সেরকম অবস্থার সৃষ্টি করেন, দেশের কথা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেন, কিভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের দেশটাকে। আপনাদের সবাইকে আমার আবারও কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আপনি যদি আমাদের সঙ্গে একটু থাকেন তাহলে আমরা খুব উপকৃত হব, যেহেতু আমাদের কিছু বক্তা হয়তো আপনার কাছে আরো কিছু শুনতে চাইবেন। আমি শুনতে একটু অসুবিধা হচ্ছে, আপনার একটু জোরে বলতে হবে। আসসালামু আলাইকুম মোজাম্মেল ভাই, অনারেবল মিনিস্টারকে সালাম, আমাদের অনারেবল কমার্স মিনিস্টার স্যারকে, সুলতান ভাইকে সালাম। আমরা আসলে আপনাকে
সরি, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে আপনাকে শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে চলে যাচ্ছে আপনার ট্রান্সমিশনটা। আপনার ইন্টারনেট কানেকশনটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম জানাচ্ছি আমাদের অনারেবল কমার্স মিনিস্টার স্যারকে এবং সুলতান ভাই সহ যারা এখানে আছেন সবাইকে। গফার ভাইও আছেন। কি আছে স্যার? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে এখন? জি জি, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। প্লিজ কন্টিনিউ। মাননীয় মন্ত্রী, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ আপনি আমাদের সঙ্গে একটু থাকেন, যেহেতু আমাদের আরো বক্তা আছেন, আপনার দুই একটা কথা হয়তো আবার শুনতে চাইবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমি আমাদের মাননীয় হাই কমিশনার সাইদে মোনা তাসলিম, উনাকে কিছু বলার জন্য বলবো। তার আগে আমি একটু বলি, এই মাননীয় হাই কমিশনার কিন্তু আমাদের স্টাডি সার্কেলের প্রথম যে আমরা সভা করি হাউস অফ লর্ডসে, ওখানে উনি ছিলেন। আমরা যখন ওয়েলস পার্লামেন্টে প্রোগ্রাম করি সেখানেও উনি ছিলেন, এবং আয়ারল্যান্ডে যখন করি উনি অবশ্য তখন যেতে পারেন না, যেহেতু তখন মহামান্য রাষ্ট্রপতি দেশে ছিলেন। তবে ওনার ডেপুটি হাই কমিশনারকে উনি পাঠিয়েছিলেন। ওনার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। উনি আমাদেরকে সবসময় অনেক ব্যাপারে সাহায্য করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, এবং সেজন্য ওনার কাছে আমরা বিশেষ কৃতজ্ঞ। মাননীয় হাই কমিশনার, আমি দুই একটা জিনিস আপনাকে একটু বলতে চাই। আজকে ফাইন্যান্সিয়াল টাইমস একটা নিউজ আছে যে ইউকে ইকোনমি ইজ গোয়িং টু কন্ট্রাক্ট বাই 11%, এবং ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর একটা স্টেটমেন্ট দিয়েছে যে ইউকে ইকোনমি উইল বি দি স্মলেস্ট ইকোনমি, উইল গো থ্রু দি মোস্ট ডেঞ্জারাস ফেজ হুইচ ইট হ্যাজন্ট এক্সপেরিয়েন্সড ওভার দ্য লাস্ট 300 years। এখন ইউনাইটেড নেশনসের একটা রেকমেন্ডেশন আছে যে সমস্ত ডেভেলপ কান্ট্রি তাদের 0.7% অফ দ্য জিআরআই তারা থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং নেশনকে কন্ট্রিবিউট করবে। ওরা সেটা এবার, এবং আজকে ফিনান্সিয়াল টাইমসই আছে যে সেটা তারা ইউকে গভর্নমেন্ট এটাকে কমিয়ে এনে 0.5% করতে যাচ্ছে। ইউকে হচ্ছে আমাদের থার্ড লার্জেস্ট ডেস্টিনেশন ফর এক্সপোর্ট মার্কেট, আফটার ইউএসএ, জার্মানি, ইউকে হচ্ছে আমাদের। এরা আমাদেরকে 200 মিলিয়ন পাউন্ড বাংলাদেশ, অ্যাজ ফার আই নো, আমাদেরকে দেয়। এবং এখানে এই পরিস্থিতিতে, এবং আমরা প্রায় এখান থেকে 1.3 বিলিয়ন ডলার বোধহয়, অথবা পাউন্ড, ডলারই মনে হয় 1.3 বিলিয়ন ডলার ফরেন রেমিটেন্স এদেশ থেকে যায়। এই পরিস্থিতিতে আজকের ফাইন্যান্সিয়াল টাইমস, ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নরের স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে আপনার মনে হয় কিভাবে এটাকে এনহান্স করা যায় যাতে আমরা সাফার না করি, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বাড়ানো যায়, এবং আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে কি করতে পারেন, কিংবা আমাদের কি কিছু করার আছে কিনা, আপনি যদি এই ব্যাপারে একটু বলেন, আমরা তাহলে আপনার কাছে খুব উপকৃত হব। ধন্যবাদ। থ্যাংক ইউ মোজাম্মেল ভাই। মাননীয় বাণিজ্য মন্ত্রীকে আমার সালাম জানাচ্ছি। স্যারের কথা শুনতে খুব ভালো লাগছিল, স্যারের বাংলা কথা শুনতে খুব বেশি ভালো লাগে, এত সুন্দর বাংলা বলেন উনি। এবং ঠিক যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত বুদ্ধি দিয়ে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে যেভাবে দেশটাকে ম্যানেজ করেন, আমাদের মাননীয় কমার্স মিনিস্টার কিন্তু ঠিক সেরকমই খুবই শান্তভাবে, কাম ভাবে পুরো ক্রাইসিসটাকে হ্যান্ডেল করছেন। তার জন্য আমি ওনাকে বিশেষভাবে সাধুবাদ জানাতে চাই, মানে আমাদের হাই কমিশনের পক্ষ থেকে এবং আমার পার্সোনাল পক্ষ থেকে। আর এখানে আমাদের আব্দুল গাফার চৌধুরী ভাই আছেন, সুলতান ভাই আছেন, যারা আছেন সবাইকে আমার সালাম। মুজাফর ভাই, থ্যাংক ইউ ফর গিভিং দিস কোয়েশ্চেন। এখানে যেটা হচ্ছে কি, আই মিন, আপনি যদি শুধু ইউকে না, অফকোর্স ইউকে নিয়ে আমাদের বিশেষ কনসার্ন, বিকজ উই আর ইন দ্য ইউকে, বাট গ্লোবালি ইউএস গ্রোথ ওয়াজ, লাস্ট ইয়ার ছিল তাদের গ্রোথ ছিল লেটস সে 3.4% এর কাছাকাছি। এই বছর কিন্তু মাইনাস প্রায় -5% হচ্ছে ইউকে গ্রোথ, ইউএস এর গ্রোথ। আর ইউকে তো আপনি বললেনই, গত বছর তারা ছিল 1.5% গ্রোথ, এই বছর তাদের গ্রোথ হচ্ছে -9 ছিল জাস্ট গত মাসে, এবার তারা প্রজেকশন করেছে -11%। And if you look at Asia is the same picture. এশিয়াতে, সাউথ এশিয়াতে আপনি জানেন যে ভারতের গ্রোথ এখন -9% এই বছর, পোস্ট কোভিড এর কথা বলছি, এবং পাকিস্তানেরও নেগেটিভে, শুধু ভুটান এবং নেপাল পজিটিভে আছে, 2% আছে, about 2%। এবং বাংলাদেশ স্পেকটেটর ম্যাগাজিন, যেটা ইউকের বিখ্যাত ম্যাগাজিন, 2019-এ বাংলাদেশের গ্রোথ ছিল 1 নম্বর গ্রোথ, মানে 188% জিডিপি গ্রোথ আমাদের ছিল। সেটা হয়েছে আমরা 1 নম্বর গ্রোথ ট্রাজেক্টরিতে ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আইএমএফ অনুযায়ী, এবং যেটা আমাদের কমার্স মিনিস্টার বলেছেন যে আমাদের এবারও আমরা 5.2% গ্রোথ পাবো। উই স্টিল কন্টিনিউ টু বি দ্য হাইয়েস্ট গ্রোথ ট্রাজেক্টরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। উই মাস্ট নট ফরগেট ইট বিফোর উই ডিসাইড এনিথিং।
সো ওই জায়গাটাতে আমাকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে 5.2% ধরে রেখেছি এবং আমাদের যে আগামী বছরের যে প্রজেকশন আছে সেখানে মাননীয় কমার্স মিনিস্টার জানবেন যে 7% গ্রোথ আমাদের প্রজেকশন আছে। তো সেই জায়গাটাতে যেতে হলে কি কি করে আমরা এই জায়গাটা টিকে আছি ডিউরিং কোভিড এবং ভবিষ্যতে কি প্রজেকশন হতে পারে আমি সেই কনটেক্সটে বলবো, শুধুমাত্র যুক্তরাজ্যকে না। তবে যুক্তরাজ্যের ক্ষেত্রে আপনাকে আমি যেটা একটা ভালো খবর দিতে চাই সেটা হচ্ছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, there's a new wave of COVID and there's a new lockdown. No one knows how কখন এই লকডাউনটা উঠবে, যেটা শুরু হয়েছে ডিসেম্বরের 2 তারিখে বন্ধ হওয়ার কথা, কিন্তু এটার ইমিডিয়েট ইম্প্যাক্ট কিন্তু আরএনজি সেক্টর অলরেডি পড়ছে। অক্টোবর মাসে কিন্তু খুবই কম, অক্টোবর মাসটা খুব একটা ভালনারেবল মাস, অর্ডার খুবই কম। পরে হয়তো আমরা আশা করছি নভেম্বর ডিসেম্বর থেকে আবার বেড়ে যাবে নেক্সট কোয়ার্টারে। বাট 2018-19 বাংলাদেশের এক্সপোর্টস টু দ্য ইউকে ওয়াজ $4.4 billion। তার মধ্যে 95% আমি বলবো গার্মেন্টস, 94% রেডিমেড গার্মেন্টস, দেন there's a bit of home furnishing and all that, এগুলো সবকিছু সহ, দেন ফ্রুটস এন্ড ফ্রোজেন ফুড যেটার মধ্যে মাছ আছে, সবজি আছে, আর বাকি কিছু ফার্মাসিউটিক্যালস আসে। এই মোটামুটি এই আমাদের এক্সপোর্ট, আর কিছু লাইট ইঞ্জিনিয়ারিং আসে এখানে। এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট মার্কেট। সেই অনুযায়ী আমরা 4.4 বিলিয়ন অ্যাচিভ করেছিলাম 2019-এ। 18-19-এ 2019-20 সেখান থেকে কমে আমাদের 3.6 বিলিয়ন, আমাদের একটা about 20% আমরা এক্সপোর্ট হারিয়েছি। এবং আবার ন্যাশনাল এক্সপোর্টে কিন্তু সিমিলার পিকচার, ন্যাশনাল এক্সপোর্টেও কিন্তু 40 বিলিয়ন ছিল আগের বছর, এবং এই কোভিড এর মধ্যে এই নতুন বছরটা যেটা লাস্ট কোয়ার্টারটা ওয়াজ সিভিয়ারলি এফেক্টেড বাই কোভিড, and there were gross cancellations, unwarranted cancellations of ready-made garments from all over the world and particularly UK থেকে। সেখানেও কিন্তু আমাদের about $6 billion এর লস হয়েছে আমাদের রেডিমেড গার্মেন্ট এক্সপোর্টে। সো ইট ওয়াজ প্রিটি মাচ কনসিস্টেন্ট উইথ ন্যাশনাল লসেস। বাট দ্য গুড নিউজ ইজ এই কোয়ার্টারে, এই বছরের যে প্রথম কোয়ার্টারটা, সেই কোয়ার্টারটাতে আমরা কিন্তু এই ফার্স্ট কোয়ার্টারে আমাদের কিন্তু এক্সপোর্ট যেটা টার্গেট আছে, আমি স্যারকে জানাচ্ছি 3.6% টার্গেট থেকে অ্যাবাভ আছি আমরা ফার্স্ট কোয়ার্টারে। So we have been able to revive some of the orders, and most importantly from High Commission, স্যার যখন আমাদের ইয়ে হয়েছিল ক্যান্সেলেশন গুলো শুরু হলো এপ্রিল মাস থেকে, immediately we formed a group, we created a WhatsApp group with BGMEA, এখানে যে এথিক্যাল ট্রেডিং যে প্রেশার গ্রুপ গুলো আছে, এথিক্যাল ট্রেডিং প্রেশার গ্রুপস এন্ড মিডিয়া, দ্যাট ইজ গার্ডিয়ান, টেলিগ্রাফ, তারপরে আমাদের ইকোনমিস্ট ছিল, সবাইকে মিলিয়ে আমরা একটা গ্রুপ করেছি। ওখানে আমরা কন্টিনিউয়াসলি তথ্য দিতাম কোন বায়ার কত, রিটেইলার কত indiscriminately cancel করেছে, and they're simply not living up to their commitment and they're behaving unethically. So we have been able to establish that, and we created this tremendous pressure. স্যার আপনারও, আমাদের কমার্স মিনিস্টার স্যারও একটা ইন্টারভিউ আমরা পাঠিয়েছিলাম স্কাই টিভি, বিভিন্ন রকমের আমরা ইন্টারভিউ এবং হাইপ তৈরি করি, আমরা প্রপাগান্ডা তৈরি করি, যেটা সত্যি প্রপাগান্ডা, যে হাউ ইউকে রিটেইলার্স আর বিহেভিং ইরেসপন্সিবলি and not paying the বাংলাদেশের গরিব গার্মেন্ট ওয়ার্কারদেরকে পে করছে না। সো ওই এই লবিটা এবং এই ইনিশিয়েটিভটা আমরা নিয়েছিলাম, এবং ফলে যেটা হয়েছে বিজিএমএ এর প্রেসিডেন্ট সহ আমরা ট্রিমেন্ডাস প্রেসার তৈরি করতে পেরেছি, এবং এডিনবরা ওনেল মিন ছাড়া বোধহয় বাকি সবাইকে আমরা মোটামুটি বাধ্য করতে পেরেছি কম্পেনসেশন দিতে, ইনক্লুডিং প্রাইমার্ক, মার্কস এন্ড স্পেন্সার, টেস্কো, সেইন্সবুরি, সবার থেকে আমরা উদ্ধার করেছি, নিউ লুক থেকে শুরু করে। কাজে এই জায়গাটাতে আমাদের, আমি বর্তমানে যে ফার্স্ট কোয়ার্টারের এক্সপোর্ট দেখতে পাচ্ছি, আমরা আশা করছি সেই প্রেসারটা কাজ করছে, এবং আমাদের ভেরি এন্টারপ্রাইজিং রেডিমেড গার্মেন্ট সেক্টর, দে আর ওয়ার্কিং ভেরি ভেরি হার্ড টু রিভাইভ দ্য, টু এগেন তাদের যে, তবে এটা ঠিক যে এখানকার বর্তমান যে অবস্থা, আমরা ডিজিটাল মার্কেটিং এর চেষ্টা করছি। উই হ্যাভ ক্রিয়েটেড থ্রু দ্য কমনওয়েলথ ডিজিটাল মার্কেটিং হাব। আগামী 23শে নভেম্বর আপনারা দাওয়াত পাবেন আমাদের মাননীয় কমার্স মিনিস্টার, ব্রিটিশ কমার্স মিনিস্টারের সাথে একটি কমনওয়েলথের B2B কানেক্টিভিটি লিড, আমরা সেই অনুষ্ঠানটি আমরা চেয়ার করতে যাচ্ছেন। সেখানে মেইন ফোকাস থাকবে যে ডিজিটাল মার্কেট কি করে তৈরি করা যায় কমনওয়েলথের, এবং আমরাও সেটার উপর ফোকাস করছি দ্বিপাক্ষিক ভাবে যুক্তরাজ্যের সাথে। এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফিনান্সিয়াল টাইমসে সেপ্টেম্বরে একটা আর্টিকেল লিখেছিলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে she demanded the greatest emitters in this world, G20 countries, যারা 85% এমিট করে কার্বন GHG গ্যাসেস, তাদেরকে উনি বলেছেন যে তোমাদের এমিশন কমাতে হবে আর আমাদের ভালনারেবিলিটি কমাতে হবে। সো she said that we must have a green recovery. কাজে এই কমনওয়েলথের মিটিং এ গ্রিন রিকভারিটা আমরা ফোকাস রেখেছি অ্যাজ দ্য লিড কান্ট্রি ফ্রম বাংলাদেশ, যেখানে ব্রিটিশ মন্ত্রীও আসবেন এবং আমাদের এই ওভারঅল পিকচারটা আলোচনা করা হবে। সো এই লিডারশিপ ছাড়া আমি আরেকটু ফোকাস করতে চাই, যে আমাদের মাননীয় কমার্স মিনিস্টার বলেছেন প্যাকেজের কথা। I think the reason why this সেদিন আমাদের অনারেবল ICT অ্যাডভাইজার বলেছেন 17 তারিখে ইয়াং বাংলা বক্তৃতায়, যে বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশ, how Bangladesh is leveraged the digital Bangladesh to
contain the COVID. সেই জায়গাটা আমি একটু বলছি, আপনি এক্সপোর্টের কথা বলেছেন, আমি এটা অ্যাড্রেস করেছি, বাট আমি একটু অ্যাড করতে চাই যে how did Bangladesh fare in this extremely difficult, the most challenging, মানে হিস্ট্রি আমাদের গত 2 শতাধিক বছরের মধ্যে সবচেয়ে কঠিন যে সময়টা যাচ্ছে, যেটাতে ইউকে বলছে যে তারা দেউলিয়া হয়ে যাচ্ছে বা খুবই খারাপ অবস্থা তাদের, সেই জায়গাটা বাংলাদেশ এখন কিভাবে কাজ করছে এবং কিভাবে টিকে আছে সেই জায়গাটা আমরা যদি গ্লোবাল কোভিড এর ক্ষেত্রে দেখি, আপনি জানবেন যে ইউএসএ তে প্রায় 12 মিলিয়ন মানুষের কোভিড হয়েছে। যুক্তরাজ্যে পপুলেশন ইউএসএ থেকে অনেক কম, কিন্তু পার ক্যাপিটা যদি আপনি কোভিড ইনফেকশনস দেখেন, ইট ইজ এক্সট্রিমলি হাই। যুক্তরাজ্য প্রায় আমার ধারণা যে ইউকে তে অ্যাবাউট মানে আমি ঠিক টোটাল নাম্বারটা জানি না, বাট আমি জানি যে ডেথ হয়েছে প্রায় 70,000 এর মতো এখন আপনি অফিসিয়াল। সেই তুলনায় এবং ইন্ডিয়ার অবস্থাটাও খুব একটা ভালো না। ইন্ডিয়া তো সিমিলারলি about 9 million people have been infected এবং প্রায় 1,30,000-40,000 মানুষের মতো মারা গেছে। সেই কম্প্যারিজনে বাংলাদেশে যে আমাদের কোভিড এর রেট 4,40,000 মতো এবং আমাদের ডেথ যে 6,300 আমরা কন্টেইন করতে পেরেছি আল্লাহর রহমতে, সেটার মেইন কারণ হচ্ছে যে আমাদের বিভিন্ন ডিজিটাল অ্যাপ এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ ছিল। যেমন হেলথ সেক্টর দেখবেন যে এই বছর 2020-21 সালে আমাদের টোটাল বাজেট ছিল 67 বিলিয়ন, তার মধ্যে রেকর্ড হাইয়েস্ট অ্যালোকেশন দেওয়া হচ্ছে হেলথ সেক্টরকে। এই বাজেটও কিন্তু গত বছরের বাজেট থেকে 13% হায়ার ছিল। বাট হোয়াট ইজ অলসো মোস্ট ইম্পর্টেন্ট, এখানে একটা স্ট্রাকচারাল চেঞ্জ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে যে হেলথ সেক্টরে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছেন $3.5 বিলিয়ন। দিস ইজ এ রেকর্ড হাই ইন বাংলাদেশের হিস্ট্রি, 23% more than last year's allocation in health sector and 3.712% of our GDP. This is the highest budget allocation in the health sector. এবং সেখানে আমাদের প্রায় 5,000 ডাক্তার এবং নার্সকে 6,000 নার্সকে মানে ওভার দ্য ফার্স্ট 6 months of কোভিড ট্রেনিং দিয়ে অ্যাড করা হয়েছে। আমাদের ডক্টররা নিজস্ব একটা প্রোটোকল তৈরি করেছে, যাতে করে এটা অ্যান্টিভাইরাল একটা প্রোটোকল তৈরি করেছে আমাদের নিজস্ব দেশীয় ডাক্তাররা। and not to mention that Beximco has come up with this Remdesivir, which is an antiviral medicine, যেটা প্রত্যেকটা যে 17টা হসপিটাল করা হয়েছে, সরকার 17টা হসপিটাল করেছেন যে ডেডিকেটেড হসপিটাল, সেগুলোর মধ্যে ফ্রি মেডিকেশন দেওয়া হচ্ছে সব কোভিড রোগীকে। কয়টা দেশ এটা করছে? আমাদের তো এনএচএস নাই, কিন্তু আমরা কিন্তু এনএচএস এর মধ্যেই ফ্রি কোভিড মেডিসিন দিয়ে যাচ্ছি, Remdesivir অ্যান্টিভাইরাল, এন্ড ইউজিং দ্যাট প্রোটোকল। আমি একটা জায়গায় আসবো, আমাদের ফরেন রিজার্ভস এই গত বছর মানে এই জাস্ট অক্টোবরের শেষে 29 অক্টোবরে বলা হয়েছে $41 বিলিয়ন গেছে, উইচ ইজ রেকর্ড হাই। এবং সেখানে আমাদের প্রবাসী যে রেমিটেন্স যোদ্ধারা যারা এখানে যুক্তরাজ্যে আছেন, তারা সহ সবার একটা বিশাল অবদান আছে। এই জন্য আমি বিশেষভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, বিকজ আমাদের রেমিটেন্স কিন্তু গত বছরে $18.2 বিলিয়ন ছিল, which is again a record high, এবং ইউকে থেকে আমাদের 1.32 ছিল 9 মানে গত অর্থ বছরে 18-19 এবং 19-20 তে কিন্তু 1.3, that is there has been a 10 to 11% growth in remittance from here. But what is even more heartening is that in first quarter কিন্তু আমাদের remittance প্রায় $700 মিলিয়ন ইউকে থেকে। সো আমি সবাইকে জানাতে চাই যে ইউকের যে রেমিটেন্সের ট্রেন্ড ফার্স্ট কোয়ার্টারে যদি 700 মিলিয়ন যায়, আমরা আশা করছি সেকেন্ড কোয়ার্টারে ডেফিনেটলি আরো 700 মিলিয়ন যাবে, ডেফিনেটলি 1.3 থেকে আরো বেশি আমরা অ্যাচিভ করব। কাজে দ্য পিকচার ওভারঅল বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আমাদের ডেট সার্ভিসিং রেশিও অ্যান্ড জিডিপি রেশিও সবকিছু দেখতে আমরা অনেক স্ট্রং পজিশন আছি, আমাদের রেজিলিয়েন্ট একটা পজিশন আছে ইনশাআল্লাহ। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের পোস্ট কোভিড ইকোনমিক অ্যান্ড লাইফস অ্যান্ড লাইভলিহুডস, এই দুটার মধ্যে গ্রোথ অ্যান্ড লাইভলিহুডস অ্যান্ড কন্টেইনমেন্ট অফ কোভিডের যে সাকসেস ওনার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, সেটার জন্য আমার মনে হয় বঙ্গবন্ধুর একটা বিশেষ ব্লেসিংস আছে আমাদের উপর। তার জন্য আমরা এই কোভিড এর মধ্যে এখনো আমরা উই অ্যাকচুয়ালি আর অ্যাচিভিং দ্য হাইয়েস্ট গ্রোথ রেট ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড ফোর্বস ম্যাগাজিনের একটা ফোর্বস ম্যাগাজিন ধরেন 3 মাস আগে প্রতি 3 মাস অন্তরই করছে, 2 বার পরপর মাননীয় প্রধানমন্ত্রীর নাম আসছে যে সমস্ত হেড অফ স্টেট, হেড অফ গভর্নমেন্ট আর হ্যান্ডলিং এন্ড ম্যানেজিং দিস ক্রাইসিস ইন আ এক্সট্রিমলি এফিশিয়েন্ট ওয়ে। তার মধ্যে কিন্তু নিউজিল্যান্ডের যেমন আছে, হয়তো ভিয়েতনাম আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নামও কিন্তু আছে। কাজে সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে গ্লোবালি দেয়ার ইজ রেকগনিশন, ইভেন দ্য কমনওয়েলথ and all other countries are looking at Bangladesh, যে বাংলাদেশের গ্রোথ এত হাই কেন। Few days back our GDP per capita has exceeded that of India's, এটা নিয়ে অনেক হইচই হলো, but actually our GNP per capita has also exceeded. It is 2000 এর বেশি হয়েছে, আর ওটা হয়েছে 1887
87 হয়েছে আমাদের। এটা নিয়ে অফকোর্স some people had distorted it to make us look, but we can't compare our GDPs with India. But on a comparative scale, when we look at our sustained and continuous growth, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখনো আমাদের যে এলডিসি গ্রাজুয়েশনের বিষয়টা, সেটা 2021-এ আপনি জানেন যে 2018-তে শুরু হয়েছে আমাদের প্রসেসটা। 2018 এটা নিয়ম হচ্ছে 2018-তে আমরা জাস্ট 3টা ক্রাইটেরিয়া মিট করে এলডিসি গ্রাজুয়েশনের প্রসেসটাতে শুরু করে দিয়েছি। 2021-এ একটা রিভিউ হবে, 2024-এ একটা রিভিউ হবে, তারপরে আমরা গ্রেস পিরিয়ড নিয়ে থাকতে পারি 2027 পর্যন্ত। কিন্তু 2021-এর টার্গেট কিন্তু এখনো মাননীয় প্রধানমন্ত্রী ঠিক রেখেছেন যে 2021-এ বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করবে। যদিও আমরা বলতে চাচ্ছি যে এলডিসি গ্রাজুয়েশন করলে আমাদের সাবসিডি, আমাদের জিএসপি ফেসিলিটি গুলো ধরে রাখা, কারণ ওটা ছাড়া আমাদের পোস্ট কোভিডের জন্য দুটা, যেটা বলেন আমাদের মাননীয় কমার্স মিনিস্টার, যে আমাদের সাইক্লোন আম্পান হয়েছে এবং ফ্লাড হয়েছে। We had a $5 to $6 billion of GDP loss because of only these two, মানে মরার উপর খাড়ার ঘা যেটাকে বলে। So we had this double twin perils of COVID-19 and natural disasters. আমি এটা দিয়ে শেষ করব যে ডিজিটাল বাংলাদেশের এই যে কনটেক্সটটা 3-4টা আমি সবাইকে জানানোর জন্য, যেহেতু আমরা এখানে আছি। ভ্যাকসিনের ক্ষেত্রে একটু জাস্ট বলে নেই, যেখানে আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের নিজস্ব যে গ্লোবাল বায়োটেক, তারা কিন্তু ওয়ার্ল্ড হেলথ, তারা একটা ভ্যাকসিন আবিষ্কার করেছেন, যেটি বানিয়েছেন, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন, এবং সেটি ডিসেম্বর বা জানুয়ারির দিকে তারা মার্কেটে ছাড়বেন। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ভ্যাকসিনকো একটা সাইন করেছে সিরাম ইনস্টিটিউটের সাথে 30 মিলিয়ন ভ্যাকসিন। সো ইন টার্মস অফ ভ্যাকসিন উই আর অলসো ভেরি অ্যালার্ট। মাননীয় প্রধানমন্ত্রী আগের থেকে আমাকে সেই 3 মাস আগে ইনস্ট্রাকশন দিয়েছেন যে এখানে যুক্তরাজ্যের সাথে কথা বলো। যুক্তরাজ্যের সাথে আমি কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনিকা, যেটা তারা বাংলাদেশের সাথে কোনো কন্ট্রাক্ট করবে না ফর ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, বিকজ এটা ওরা অনেক আগে থেকে ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউশন করেছে। সো দে টোল্ড আস উই হ্যাভ গিভেন ইট টু সিরাম ইনস্টিটিউট, ইউ প্রকিউর ফ্রম দেয়ার, ওখান থেকে তোমাদের ডিস্ট্রিবিউটর কিনে করো। Now we are in dialogue with Imperial College. Imperial College is also coming up with this vaccine, which is similar, sub-0 তে -72 তে রাখতে হবে, যে ফেসিলিটি গুলো আমাদের নাই, এগুলো তৈরি করছে, এখন তৈরি করা হচ্ছে, যেটা আমি শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। ভ্যাকসিন যখন আসবে, ভ্যাকসিন যে আপনি রেফ্রিজারেটেড করে রাখবেন -72 তে, ওগুলো ফেসিলিটি তৈরি করছেন। তো ইম্পেরিয়াল কলেজের সাথে ডায়ালগে আছি আমরা যে ওটা কি আমরা ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পেতে পারি নাকি, ইফ ইটস আ সাকসেসফুল ভ্যাকসিন। আমি একটু ডিজিটালে ফোকাস করতে চাই। এই যে ডিজিটাল বাংলাদেশে, এখন বাংলাদেশের 98% মোবাইল ফোন পেনিট্রেশন আছে এবং 62% ওভার আমাদের ইন্টারনেট পেনিট্রেশন আছে। এটাকে কিন্তু এই COVID-19 ক্রাইসিস, এটাকে লেভারেজ করে ক্রাইসিস হ্যান্ডলিং এর জন্য একদম খুব সুন্দরভাবে ইফিশিয়েন্টলি আমরা ইউটিলাইজ করেছি। সো উই হ্যাভ আ ভেরি স্ট্রং ডিজিটাল বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার। আমাদের একটা 333 লাইন করা হয়েছে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী ক্যাশ ইনসেন্টিভ দিয়েছেন বিভিন্ন ভালনারেবল গ্রুপসকে। আপনারা জানেন যে প্রায় 2.5 মিলিয়ন মানুষকে কিন্তু উনি মানে কোস্ট লাইনে, মানে ইয়েতে ওই যে 4 মিলিয়ন গার্মেন্ট ওয়ার্কারকে যে টাকা দিয়েছেন, আমাদের অনারেবল কমার্স মিনিস্টার বলবেন যে আমাদের যে বেতন গিয়েছে, ভাতা গিয়েছে, বা ক্যাশ ইনসেন্টিভ গিয়েছে, সফট ক্রেডিট গিয়েছে, সবকিছু কিন্তু মোবাইল ফোনে গিয়েছে, একটাও কিন্তু ক্যাশে দেওয়া হয় না। সো ইট ওয়াজ অল ডেলিভার্ড থ্রু ইউজিং মোবাইল টেকনোলজি, দ্যাট ইজ উই কল ইট মোবাইল ব্যাংকিং। অ্যাট দ্য সেম টাইম আমাদের যখন 2.5 মিলিয়ন মানুষকে কোর্স থেকে সরিয়ে ফেলা হলো 72 আওয়ার্স এর মধ্যে, এবং এটা নিয়ে আর্টিকেল লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী গার্ডিয়ানে আমাদের বিল গেটস ফাউন্ডেশনের সাথে, সেখানে লিখেছিলেন যে হাউ বাংলাদেশ মুভ 2.5 মিলিয়ন পিপল ইউজিং ডিজিটাল অ্যালার্ট আর্লি ওয়ার্নিং সিস্টেম। এখানে আমরা ডিজিটাল বাংলাদেশকে ইউটিলাইজ করেছি। এটা ছাড়া কোভিড এর মধ্যে আমাদের একটা ডক্টর স্কুল তৈরি করা হয়েছে, ডক্টর স্কুল অ্যাপ, যেটার মাধ্যমে 30 রকমের টেলিমেডিসিন কোম্পানি 333 হেল্পলাইনের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এটা মানুষ খুব ভালোভাবে, যারা অনেক অসুস্থ, ঘর থেকে বেরোতে পারছে না, তাদেরকে ডেলিভারি দেওয়া হয়েছে ওষুধগুলো। এবং একই সাথে আমাদের একটা অ্যাপ ছিল আমাদের মাদেরকে, যারা বাচ্চাদেরকে একটা স্টাইপেন্ড পান, 4 মিলিয়ন মাদেরকে বাচ্চাদের স্টাইপেন্ড পৌঁছে দেওয়া হয়েছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। সো অল দিস ডক্টর স্কুল অ্যান্ড ই কমার্স ইন্ডাস্ট্রি খোলা হয়েছে, এগ্রিকালচারাল প্রোডাক্টস যেন আমরা ঠিক মতো ফার্মাররা বিক্রি করতে পারে। এরই মধ্যে আমাদের একটা ই কমার্সের অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা এস্টিমেট করেছে মার্কেট ভ্যালুয়েশন, ই কমার্স ইন্ডাস্ট্রি ইজ টু বি অ্যারাউন্ড 8,000 crore with an annual growth rate of approximately 50% or more. কাজে ই কমার্সের উপর বাংলাদেশ খুব জোর দিচ্ছে এই পোস্ট কোভিডে, সেখানেও আমাদের একটা সাকসেস আছে। একটা কথা আছে, এবং আমাদের ই লার্নিং চলছে এখন বাংলাদেশের, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ স্টুডেন্টদেরকে ই লার্নিং এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে, পড়ানো হচ্ছে। এটাকে বলা হচ্ছে যে এক পাঠ, এবং এই ধরনের জিনিসগুলো খুবই ইনোভেটিভ। এক শপ
অ্যাপ যেটার মাধ্যমে এগ্রিকালচার একটা প্ল্যাটফর্ম এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি করার জন্য। আমি শেষ করব ক্লাইমেট চেঞ্জ দিয়ে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত মানে সেপ্টেম্বর ফার্স্ট উইকে in June this year has assumed the presidency of the Climate Vulnerable Forum. আমাদের যত আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোভিডে আমাদের যা ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি আমাদের কিন্তু প্রতি বছর হয় ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স, ফ্রম এই যে আমাদের আমপান হলো, ক্যাটাগরি 5 সাইক্লোন, তারপরে ফ্লাডস হলো। সেই জায়গাটাতে ক্লাইমেট ভালনারেবিলিটি কমানোর জন্য শি হ্যাজ জাস্ট অ্যাসিউমড দ্য প্রেসিডেন্সি অফ ক্লাইমেট ভালনারেবল ফোরাম। এবং আগামী 12ই ডিসেম্বরে ইউকে প্রাইম মিনিস্টার যে মিটিংটা করছেন ক্লাইমেট অ্যাম্বিশন সামিট, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী খুব অ্যাম্বিশিয়াস টার্গেটস দিবেন। এবং উনি সেপ্টেম্বর মাসে অক্টোবরে শি অর্গানাইজড দ্য ফার্স্ট summit of the CVF leaders, যেখানে she has set a deadline for the world যে 31st December 2020 এর মধ্যে ন্যাশনালি ডিটারমিন কন্ট্রিবিউশন। আপনারা জানেন যে প্রত্যেকটা দেশকে একটা ঘোষণা দিতে হয় কত পার্সেন্ট এমিশন কমাবে। সেখানে এনডিসি সবাইকে উনি ওয়ার্নিং দিয়েছেন যে তোমাদের নতুন এনডিসি দাও যারা বেশি এমিট করো। এই জায়গাটাতে ওনার একটা লিডারশিপ জায়গাটাতে আমরা আছি। এবং বর্তমানে বরিস জনসন আমাদেরকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে 3টে চিঠি লিখেছেন এই বিষয়ে এবং 12ই ডিসেম্বরে দাওয়াত দিয়েছেন। আর একই সাথে এখানে এই কোভিডের মধ্যে উনি গ্লোবাল সেন্টার ফর অ্যাডাপ্টেশন, বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে এটা আমরা জানি যে কিছু আমাদের কোস্টাল লাইনে প্রায় 30 মিলিয়ন পিপল আর ইনডেঞ্জার্ড, এবং তার জন্য উনি এই মুজিব বর্ষে 120 মিলিয়ন গাছ উনি লাগাবেন কোস্টাল লাইনে। এটি একটি মুজিব বর্ষের একটা নতুন উদ্যোগ, এবং যাতে আমাদের ক্লাইমেট ভালনারেবিলিটি কমে এবং অ্যাডাপ্টেবিলিটি বাড়ে, রেজিলিয়েন্স বাড়ে, এবং সুন্দরী গাছও লাগানো হবে যাতে করে আমাদের রেজিলিয়েন্স বাড়ে। এবং একই সাথে আমাদের এনডিসি গুলো খুব অ্যাম্বিশিয়াস কিছু ডিক্লারেশন উনি দিবেন খুব শীঘ্রই। তো আমি এখানে শেষ করছি যে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে if we can have, leadership is extremely important. Global crisis আমরা দেখেছি leadership কতটা ম্যাটার করে। We've seen US election কিভাবে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে বিকজ একটাই এজেন্ডা ছিল ওখানে, কোভিড-19 উনি কিরকম লিডারশিপ দিয়েছেন তার দেশকে, সেরকম সবচেয়ে পাওয়ারফুল দেশও কিন্তু দিস ইজ আ ক্রাইটেরিয়া। এবং বাংলাদেশ একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি হয়ে, এবং সাউথ এশিয়াতে যখন অনেকেই বলা হতো যে খুব গুরুত্ব দেওয়া হতো না বাংলাদেশকে, কিন্তু সে জায়গাটায় কিন্তু the story of Bangladesh has changed. Global perception of Bangladesh is transformed. Spectator magazine is talking about Bangladesh, and they're talking about Bangladesh even today, that in post-COVID কি করে ম্যানেজ করছে বাংলাদেশ এভাবে। এটা একটা অবশ্য post-COVID এর মধ্যে আমাদের জিডিপি কি করে এক্সিড করে গেল আমাদের রিজনে। So these are something that we need to reflect on, and I want to thank Study Circle. আপনারা you've done such a wonderful job last year. I know এখন কোভিড এর মধ্যে সম্ভব না, যেটা আমি মাননীয় কমার্স মিনিস্টারকে জানাতে চাই সেটা হচ্ছে যে স্টাডি সার্কেল হ্যাড গন টু ডিফারেন্ট, আপনি আজকে ইউকে তে একটা বিশেষ ডিবেট হচ্ছে বিকজ ইউকে স্যার 4টা পার্লামেন্ট আছে, একটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার, বাট দেন দে হ্যাভ ওরা ডেভলিউশন করে দিয়েছে, একটা আইরিশ নর্দার্ন আয়ারল্যান্ডের একটা পার্লামেন্ট আছে, সেনেট আছে, ওয়েলসে একটা সেনেট আছে, স্কটল্যান্ডে একটা সেনেট আছে। তো মোজাম্মেল ভাইয়ের এই স্টাডি সার্কেল হ্যাজ গন টু অল দিস রিজনাল devolved parliaments, and সেখানে গিয়ে আমাদের বাংলাদেশের উন্নয়নের কথা মাননীয় প্রধানমন্ত্রীর গত 10 বছরে দশকে কত উন্নয়ন হয়েছে। আমরা যে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট রাইস প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড এন্ড থার্ড লার্জেস্ট ভেজিটেবল প্রডিউসার, ফোর্থ লার্জেস্ট ফিশ প্রডিউসার, এগুলো সবকিছু নিয়ে এই স্টোরিটা উনি বলে আসছেন, and I just supplemented by being there. But I want to specially congratulate them যে এরকম আমাদের আরো থিঙ্ক ট্যাঙ্কের দরকার যারা বাংলাদেশের, কারণ সরকার বললে একটা কথা, আরেকটা ব্রিটিশ বাংলাদেশিরা বলছে একটা থিঙ্ক ট্যাঙ্ক, তারা বললে একটা অন্য কথা। কাজেই the credibility is perhaps higher than us. So if you can continue this good work, and এই ধরনের যদি আপনারা মেইন স্ট্রিমকে যদি একটু এনগেজ করতে পারেন, যেমন আমরা 30শে নভেম্বর জ্যাক গোল্ডস্মিথকে নিয়ে একটা অনুষ্ঠান করছি, আমাদের স্টেট মিনিস্টার থাকবেন on climate vulnerability and COP26 এর যে ডায়ালগটা, this is the hottest topic right now. কে কতটুকু ইমিশন কমাচ্ছে, কে কতটুকু জিরো, আমরা দাবি করছি জিরো ভালনারেবিলিটি দিতে হবে। You can't just say net zero by 2050, you also have to say zero vulnerability by 2050. একটা দেশই যেন ভালনারেবল না থাকে ক্লাইমেটিক্যালি। আর একই সাথে আমাদের কমনওয়েলথে আমাদের মাননীয় কমার্স মিনিস্টার লিডারশিপ দিচ্ছেন, সেটা আমরা বলছি যে বিজনেসদেরকে কি করে ডিজিটালি সার্ভাইভ করতে হবে সেটা কমনওয়েলথের একটা অ্যাকশন নেওয়া দরকার, এবং গ্রিন রিকভারি কি করে হবে সেখানেও আমরা লিডারশিপে আছি। কাজে এই যে মেইন স্ট্রিমকে এনগেজ করা, আপনাদের মেইন স্ট্রিম মিনিস্টার্স, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড এরকম যদি কোনো কিছু করতে চান আমরা অবশ্যই আপনার পাশে আছি। বা এখানকার থিঙ্ক ট্যাঙ্কের সাথে, যেমন এখানে চাথম হাউস আছে, IIWS আছে, ODI আছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন, এদের সাথে বা IIED যে ক্লাইমেটিক যে এদের সাথে কোনো অনুষ্ঠান যদি আপনারা করতে চান, we will always be there to support it. We will encourage you to get more engaged with the UK think tank and civil society. Thank you.
ধন্যবাদ মাননীয় হাই কমিশনার ম্যাডাম, আপনার কাছে উই আর ভেরি গ্রেটফুল। ম্যাডাম, আপনার কাছে একটা অনুরোধ আছে আমার স্টাডি সার্কেল থেকে। সেটা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে আপনারা যদি কিছু ইনফরমেশন আপ টু ডেট রাখেন, যদি আপনাদের ম্যান পাওয়ার থাকে, তাহলে আমাদের খুব উপকার হয়। কারণ আমি পার্সোনালি একটা জিনিস খুঁজতে খুঁজতে আপনাদের ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে কিছু ইনফরমেশন, আমি আর বলতে যাচ্ছি না, সেগুলো 2017-18 হ্যাঁ, তো এগুলো মাননীয় মন্ত্রী আছেন এখানে, আমার আপনার কাছে অনুরোধ যে মিনিস্ট্রির ওয়েবসাইটটা একটু আপডেট করা দরকার উইথ রেগুলার ইনফরমেশন। কারণ এখন হয় কি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, আপনি যদি সিআই এর ওয়েবসাইটে ঢুকেন, মুডির ওয়েবসাইটে ঢুকেন, ফিটসের ওয়েবসাইটে ঢুকেন, এই সমস্ত ওয়েবসাইট তারা ইউজ করে বাংলাদেশের ভেরিয়াস মিনিস্ট্রির ওয়েবসাইট, তারপরে বিভিন্ন দেশে আমাদের যে রাষ্ট্রদূত আছে তাদের ওয়েবসাইটটা, সেখানে যদি ইনফরমেশন গুলো আপ টু ডেট না থাকে, যে সমস্ত ইনফরমেশন তারা দেয় সেগুলো ভেরি মাচ আউট অফ ডেট। আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটেও যান, সিআই এর ওয়েবসাইটেও যান, দেখবেন যে অনেক জায়গাতেই অনেক পুরনো ইনফরমেশন। এর জন্য কিন্তু তারা দায়ী না, যেহেতু তারা যে সমস্ত সোর্সের উপরে রিলাই করে সেই সোর্সগুলো কিন্তু বাংলাদেশের। সেই জন্য বিশেষ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, যে সমস্ত ইনফরমেশন ম্যাডাম আজকে আপনি বললেন, অনেক কিছু ইনফরমেশন, প্লিজ ফরগিভ মি ফর সেইং দিস, আপনাদের ওয়েবসাইটে কিন্তু নেই। এবং থ্যাংক ইউ মোজাম্মেল ভাই, উইল ডু দ্যাট, উইল বিকাম মোর কনসিয়াস অ্যাবাউট ইট। আমাদের ওয়েবসাইটে একটা জিনিস আমরা রেগুলার আপডেট করেছি, যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কোনো বক্তৃতা আমরা দিয়ে দিই। আপনি দেখবেন যে পিএম এর বক্তৃতাগুলো আছে, ওগুলো ক্লিক করলে ইউল গেট, মানে শি সেজ ইট অল ইন হার স্পিচেস, বাট আলাদা করে যেটাগুলো একটু আপডেট করা, ইউ অ্যাবসলিউটলি রাইট, উই শুড ডু দ্যাট, সো উই উইল অ্যাড দ্যাট। আমরা সবসময় পিএম অনারেবল প্রাইম মিনিস্টারকে ফলো করি, এবং ওনার বক্তৃতাগুলো যেমন ইউএনজিএ তে যেটা দিয়েছে, ইউএনজি স্পিচটা দেওয়া আছে, ওখানের মধ্যে এভরি সিঙ্গেল স্ট্যাটিস্টিক্স ইজ দেয়ার। ইফ ইউ জাস্ট ক্লিক অন দ্যাট স্পিচ আপনি দেখবেন। তবে আমরা আলাদা করে যেটা বললেন যে এই তথ্যগুলো দেয়া, আমাদের যে অ্যাচিভমেন্টস এন্ড আর ইন্ডিকেটরস, এভরি সিঙ্গেল ইন্ডিকেটর ওয়ে বাংলাদেশ ইজ গন আপ, সেগুলো আমরা আরো দিব। ডেফিনেটলি আমরা এটাকে আরো আপডেট করব। থ্যাংক ইউ ম্যাডাম। এখন আমি আমাদের গাফর ভাই, এখন আমি গাফর ভাইকে কিছু বলার জন্য বলবো, কিন্তু তার আগে আমি গাফর ভাইকে একটা জিনিস বলতে চাই। গাফর ভাই, যে কোনো অনুষ্ঠানে আমাদের যারা বিরোধী দল আছেন বাংলাদেশে, তারা একটা কথা বলে যে বাংলাদেশ মেগা ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিন্তু তারা ডিসপিউট করে না কেউ, কিন্তু তারা বলে মেগা ডেভেলপমেন্টের সাথে মেগা করাপশন হচ্ছে। আমি অবশ্য রাজনীতিবিদও না, ইকোনমিস্টও না, আমি একজন হাম্বল অ্যাকাউন্টেন্ট। আমি একটা জিনিস বুঝি না, যে যদি এত করাপশন হবে তাহলে বাংলাদেশ এত ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে। পদ্মা সেতুর মতো প্রজেক্ট, মাতাবাড়ি ডিপসি প্রজেক্ট, মাতাবাড়ি, আমি অবাক হয়ে গেছি। ডিপসি আমার খুব একটা আইডিয়া ছিল না, আমি যখন এটা নিয়ে একটু গবেষণায় ঢুকলাম, দেখলাম যে এটা যখন হবে তখন বাংলাদেশের মাদার ভেসেল ঢুকবে, যে মাদার ভেসেলে 7,000 to 8,000 কন্টেনার নিয়ে তারা ঢুকতে পারবে। এখন যে ফিডার ভেসেল গুলো ঢুকে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম 2,000 to 3,000 কন্টেনার নিয়ে তারা ঢুকে। তো এই যে প্রজেক্ট, মোনোরেল হচ্ছে, 95% অফ বাংলাদেশ হ্যাজ বিন ইলেকট্রিফাইড, এত রাস্তাঘাট, এত ফ্লাইওভার, এত বড় রিজার্ভ আমাদের, এবং ইকোনমিক্যালি সাচ এ বিগ ইকোনমি নাও, 39th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এত কিছু সম্ভব হতো যদি সত্যি এরকম দুর্নীতি হতো। গাফর ভাই, আপনার কি মনে হয়? এবং এই ব্যাপারে যদি আপনি একটু আমাদেরকে বলেন, এবং এই ব্যাপারে আপনি যদি একটু লেখেন আমাদের এটা নিয়ে, আমার মনে হয়, আমি জানি আপনার লেখা আমি রেগুলার ফলো করি, আপনি রাজনীতি নিয়ে সবসময় লেখেন, আমাদের জাতিকে আপনি বিভিন্ন রকম দিক নির্দেশনা দেন। তো এই ব্যাপারে যেহেতু আমার এই ব্যাপারে একটু ইন্টারেস্ট আছে পার্টিকুলারলি, আপনি যদি গাফর ভাই একটু আমাদের এই ব্যাপারে বলেন, আপনি কি করতে পারেন, কি আমরা কি করতে পারি, তাহলে আমরা খুব উপকৃত হব। জনাব আব্দুল গাফফার চৌধুরী, গাফর ভাই আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। গাফফার ভাই মাইক মিউট করুন, মাইক। মুজাম্মেল ভাই, গাফফার ভাই মানে কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, কেন বলো না, ইয়াকে বলো, যে ঝর্ণা পাকে বলো। আজকের অনুষ্ঠানে জি জি জি, ঠিক আছে ঠিক আছে। আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী আছেন, আমাদের মাননীয় হাই কমিশনার আছেন,
তাদের ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই মোজাম্মেল সাহেবকে, তারা যে একটি গবেষণা কেন্দ্র করেছেন যার মারফতে বাংলাদেশের উন্নয়নের লেটেস্ট পর্যায় পর্যন্ত তারা মানুষের কাছে তুলে ধরেছেন, এই জন্য ধন্যবাদ। এবং আমি সংখ্যা তত্ত্বে যাব না, কারণ আমার সেই যোগ্যতাও নাই। আমি যেটুকু সাধারণভাবে বলবো একজন সাধারণ মানুষের দৃষ্টিতে, সেটা হচ্ছে বাংলাদেশে প্রচন্ড দুর্নীতি আছে, কিন্তু এই দুর্নীতি কিছুটা আমাদের অর্থনীতির পরিপূরক। যেমন চার্চিলকে বলা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল পার্লামেন্টে একবার, যে ব্রিটেনে যুদ্ধ পরবর্তীকালীন যে দুর্নীতি সেটা দমনের উপায় কি। উনি বলেছিলেন দুর্নীতি দুই রকম আছে, একটা আছে কনস্ট্রাকটিভ করাপশন, আরেকটা আছে ডিস্ট্রাকটিভ করাপশন। যে করাপশনের বলে দেশের অর্থনীতি ধ্বংস হয়, খুবই খারাপ। আবার কিছু করাপশন আছে, ক্যাপিটালিজমের ধর্মই হচ্ছে দুর্নীতি নির্ভর। গোটা রজনীপাম দত্তের মতে গোটা ব্রিটেনের ক্যাপিটালিজম গড়ে উঠেছে দুর্নীতির মাধ্যমে, অপর দেশকে লুণ্ঠন, চুরি, ঘুষ ইত্যাদির মারফতে। আমাদের দেশেও কিন্তু এই যে অর্থনীতি গড়ে উঠেছে, এটার পেছনে একটা কনস্ট্রাকটিভ করাপশন আছে। কিছু বড় লোক তৈরি হয়েছে, কিছু শিল্পপতি তৈরি হয়েছে, যাদের ফলে আজকে বাংলাদেশে অবস্থা বেশ রমরমা। কিন্তু দুর্নীতিও আছে পাশাপাশি। বিরোধী দলগুলো, বিএনপি, তাদের আমলে দুর্নীতি ছিল, মুসলিম লীগ আমলে দুর্নীতি ছিল। এখন আমাদের দল অর্থনীতির আয়তনটা বেড়েছে, দুর্নীতিও আমরা সেই রকম দেখতে পাচ্ছি। এই দুর্নীতি নিয়ে আমাদের ভয় করার কিছু নেই। এটা আমাদের শিক্ষা এবং সামাজিক উন্নয়নের সঙ্গে মানুষের চেতনা বাড়লে এটা কমে যাবে। দুর্নীতি হচ্ছে পৃথিবীর আদিমতম পাপ। এই পাপ সেই প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসছে। এটাকে দমন করা যাবে না, উচ্ছেদ করা যাবে না, কন্ট্রোলে রাখতে হবে। বর্তমান সরকার চেষ্টা করছে। আমাদের আমলাতন্ত্র ব্রিটিশ আমল থেকে দুর্নীতিবাজ, আমাদের পুলিশ ব্রিটিশ আমল থেকে দুর্নীতিবাজ। এই দুর্নীতি প্রকার বেড়েছে। এটাকে দমন করে যদি আমাদের সামাজিক অনুপাত অনুযায়ী নিয়ন্ত্রণে রাখা যায়, এই দুর্নীতি খুব একটা ক্ষতিকর নয়। এই যদি আমরা দেখি আজকে যে আমাদের দেশে যে আজকে মিডিয়া, আমাদের খবরের কাগজগুলো এখন ওয়েস্টার্ন কাগজের সঙ্গে তুলনীয়, ছাপায়, মানে সব দিক থেকে। এটা ছিল না, কিন্তু এটা হয়েছে সংবাদপত্র যখন রাজনীতিকদের হাত থেকে শিল্পপতিদের মালিকানায় চলে গেছেন, তখনই এই উন্নতি সম্ভব হয়েছে। দেশে এত শিল্প হয়েছে যে এখন বিজ্ঞাপন দিয়ে অনেক কাগজ চলে, সরকারের উপর নির্ভরতা তাদের কমে গেছে। শেখ হাসিনার যেটা সবচেয়ে বড় অবদান, যে আমরা কত পার্সেন্ট বাণিজ্য বাড়ালাম, আমাদের গড়পড়তা আয় কত বাড়লো, তা দিয়ে নয়। তিনি যেটা করেছেন, যেটা আগে কোনো সরকার করেনি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ক্যাপিটাল পাচার, যেটা ব্রিটিশ আমলে হয়েছে লন্ডনে এবং কলকাতায় হয়েছে, পূর্ববঙ্গের সমস্ত ক্যাপিটাল পাচার হয়েছে কলকাতায়, তারপর হয়েছে করাচিতে। এইটা উনি বন্ধ করতে পেরেছেন। দুর্নীতি হচ্ছে, প্রচন্ডভাবে দুর্নীতি হচ্ছে, এখনো টাকা পাচার হয় গোপনে, কিন্তু এই যে লার্জ পোর্শন অফ ক্যাপিটাল পাচারটা উনি বন্ধ করেছেন। সেই ক্যাপিটালটা এখন বাংলাদেশে লগ্নি হচ্ছে। বিভিন্ন বেসরকারি পর্যায়ে স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি হচ্ছে। গভর্নমেন্ট যা করছেন তার তুলনায় অনেক বেশি বেসরকারি খাতে উন্নয়ন হচ্ছে, বড় বড় হসপিটাল তৈরি হচ্ছে। তার ফলে মানুষের কাছে দুর্নীতিটা খুব বড় একরকম হয়ে ওঠেনি, হয়ে উঠছে
আমাদের মধ্যবিত্ত শ্রেণীর যারা আমরা শহরে বাস করি, কারণ তারা আমরা এই দুর্নীতি নিয়ে চেঁচাই এবং নিজেরাই আবার দুর্নীতি করি। প্রত্যেকটি ব্যাপারে দেখা যাবে সাংবাদিকেরা দুর্নীতি নিয়ে চেঁচায়, কিন্তু বাংলাদেশে কেন প্রত্যেক দেশই একটা বিরাট সংখ্যক সাংবাদিক শ্রেণী গড়ে উঠেছে যারা ব্ল্যাকমেইলিং করে। তারা বিভিন্ন খবর ছেপে ছাপানোর ভয় দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছে টাকা আদায় করে এবং এই জন্য অনেকে মারাও যায়। অনেক বড় বড় সাংবাদিক এই ব্রিটেনে 2 জন, তারপরে ভারতবর্ষ বোধহয় 19 জনের মতো নিহত হয়েছেন। তার পেছনে কারণ ছিল তারা ব্ল্যাকমেইল করতেন বড় বড় শিল্পপতিদের কাছ থেকে টাকা আদায়ের জন্য। এই জন্য করাপশনটাকে খুব খারাপ তাও বলি না। যেমন আমাদের দেশে গণতন্ত্রের জন্য চিৎকার করে। আমি মনে করি একটা দেশের উন্নতির জন্য কর্তৃত্ববাদী গণতন্ত্র দরকার। অবাধ গণতন্ত্র আমাদের স্বল্পোন্নত দেশগুলোর জন্য সঠিক নয়। বাংলাদেশকে বলা হয় গরিব এবং ভেত বাঙালি। এইটা বঙ্গবন্ধু মিথ্যা প্রমাণ করেছেন। বাঙালিরা যে ভেত বাঙালি না, এটা আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রমাণ হয়েছে। বাঙালিরা যে অলস না, তার প্রমাণ আজকে বহির্বাণিজ্যে আমাদের বাণিজ্যের সম্প্রসারণ এবং শিল্পের উন্নয়ন। আজ আমরা আমাদের বাংলাদেশ থেকে সেই প্রাচীন আমলে এই ল্যাঙ্কাস্টারের সঙ্গে আমাদের কাপড়ের মসলিন কাপড়ের তারা পারত না। এই জন্য 90,000 তাঁতির তারা আঙুল কেটে দিয়েছিল ব্রিটিশরা। আমাদের পাট শিল্প তারা দখল করে ডান্ডিতে নিয়ে আসছিল। মানে আমাদের যে সমস্ত অর্থনীতির যেগুলো ভিত্তি, সবগুলোই তারা মালিকানা ছিল। যেমন আদমজীবী পাট উৎপাদন করতো চাষিরা, আদমজী তা বেচে বিক্রি করতেন। যখন পাট চাষিরা সেটা বিক্রি করত, তখন তারা মানে উৎপাদন মূল্য পেত না। যখনই এরা ফরিয়াদের কাছে যেত, তখনই পাটের দাম হু হু করে বেড়ে যেত। আমাদের খাদ্যের ঘাটতি ছিল পাকিস্তান আমলে 17 লক্ষ টন, বাইরে থেকে আমদানি করতে হতো। এইটা বিএনপির আমলেও 20 লক্ষ টনের মতো চাল আমদানি করতে হয়েছে। হাসিনার আমলে এই আমদানি বন্ধ হয়ে গিয়ে আমরা রপ্তানি করার মতো কৃষি উৎপাদনে পৌঁছেছি। এত বড় প্লাবন এবার গেছে, এত বড় বন্যা গেছে, 2 বার বন্যা গেল। তা সত্ত্বেও আমাদের চাষের কৃষকরা তাদের এইবারের মৌসুমের যে ধান গোলায় তুলতে পেরেছেন। তার কারণ ছাত্র যুবকরা গিয়ে চাষিদেরকে ধান কাটায় সাহায্য করেছেন। এইভাবে বাংলাদেশে যে অর্থনীতি গড়ে উঠেছে, এখানে দুর্নীতিটাকে আমি খুব একটা বড় হুমকি মনে করি না, বরং দুর্নীতির যে কনস্ট্রাকটিভ সাইজ আছে এটা থাকবেই। যদি এই দুর্নীতি একেবারে বন্ধ করতে হয়, তাহলে সমাজতন্ত্রের বা কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হতে হবে। সেটা বর্তমান বিশ্বে সম্ভব কিনা আমি জানি না। রাশিয়ার মতো দেশেও দুর্নীতি 70 বছর কমিউনিস্ট শাসন চলেছে, কিন্তু দুর্নীতি বন্ধ করা যায়নি। চায়নাতে এখনো বছরে গড়পড়তা 100 জন কমিউনিস্ট নেতাকে ফাঁসি দেওয়া হয় দুর্নীতির জন্য, তাও দুর্নীতি বন্ধ হয় নাই। আমেরিকায় তো দুর্নীতির অবস্থা, ব্রিটেনের দুর্নীতির অবস্থা কি সবাই জানেন। যে আমাদের তাদের দ্বীপ আছে যেখানে টাকা চালান করত, সেই দ্বীপটি আবিষ্কৃত হওয়ার পরে ব্রিটিশ গভর্নমেন্ট বিব্রত। আজকের কাগজও আছে যে এই করোনা নিয়ে যে দুর্নীতি হয়েছে ব্রিটেনে, তা নিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুর্নীতি আমরা করি বটে, সবাই আমরা কম বেশি দুর্নীতিগ্রস্ত। আমাদের প্রত্যেকটি শ্রেণী, পেশাদার শ্রেণী, আমলা, রাজনীতিবিদ, এদের ভিতরে একটা বিরাট সংখ্যক দুর্নীতিবাদ আছে। ওই যে বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট যে ব্রিটেনে শুনেছি নারী প্রীতির জন্য একজন মিনিস্টারকে বাদ দেওয়া হয়েছে, আমাকে যদি বাদ দিতে হয় গোটা ক্যাবিনেট বাদ দিতে হবে।
সেরকম দুর্নীতি বাঁচতে গেলে সত্যিকার অর্থেই সবাইকে বলা হয় কে কত দুর্নীতি, এটা ট্রুথ কমিশন হয় বাংলাদেশ। এই ট্রুথ কমিশনের সামনে বসে যদি বলা হয় কে দুর্নীতি করেননি, তাহলে কজন লোক বেরিয়ে আসবেন আমার সন্দেহ আছে। আমি দুর্নীতি বিরোধী। দুর্নীতি যখন বেশি হয়, মানে তার আয়তনের উপরে চলে যায়, অবশ্যই দমন করা উচিত। কিন্তু দুর্নীতির একটা রোল অর্থনীতি নির্মাণে থাকবেই, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ গাফার ভাই। না, দুর্নীতি বিরতে তো আসবে না, পৃথিবীর কোনো দেশই নাই যেখানে দুর্নীতি নেই, সেটা বলছি না। তবু আপনার বক্তব্যের জন্য, আপনার ভ্যালুয়েবল সাজেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি একটু এখন আমাদের মান্যবর হাই কমিশনার সাইদ আমরা তাসনিম আপাকে একটু ওনাকে কিছু বলার জন্য, গাফফার ভাই যে কথাগুলো বললেন, ওনার যদি কিছু বলার থাকে এই ব্যাপারে, এবং ওনার যদি কোনো সাজেশন থাকে কিংবা কোনো কমেন্টস থাকে, তাহলে মুনা আপা আপনি দেন। তার আগে আমি একটু কথা বলে নেই। আপনি যে আমাদেরকে অফার দিয়েছেন, if we want to engage with Chatham House and others, we are going to take that offer on, and we most certainly will contact the High Commission. And it is really extremely nice of you that you are going to give us that opportunity. I don't think without your assistance we would have been able to do it. It would be our pleasure. We don't have any other think tanks working with the High Commission. Yours is the only one, Study Circle. So it's not that, I mean, by default, you're the, first of all, most proficient, efficient and active. And at the same time, আমাদের তো আর মানে আপনি ছাড়া আর কোনো think tank এখানে দেখি না। বাংলাদেশের যে ব্রিটিশ বাংলাদেশের যে সার্কেল গুলো আছে, there are some young think tanks, ব্রিট বাংলা টাংলা এটা আমি কি শুনেছি, but they really haven't reached out to us. But you're the one who reaches out to us, and definitely we find it worthwhile because আপনি research করেন, paper বের করেন। Coming back to, I just wanted to add with Ghaffar Bhai, and Ghaffar Bhai gave such a socio-psychological analysis দিয়েছেন of কিরকম মানে দুর্নীতি না থাকলে যে গ্রোথ হয় না। বাট এই যে বিদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তো এই 2018 ইলেকশনে তৃতীয়বারের মতো ইলেকশন জিতে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। কাজে আপনাদের এটা মনে আছে যে উনি প্রতিটা সেক্টরে কিভাবে উনি ক্ল্যাম্প ডাউন করেছেন, এবং পুলিশ থেকে শুরু করে সব জায়গায় কোথায় কিন্তু উনি দল মত নির্বিশেষে উনি বারবার বলছেন, ওনার নিজের দলের লোক হলে উনি একেবারে বলে কন্টিনিউয়াসলি উনি এটা এই political commitment দেখিয়ে গেছেন যে nobody will be spared. So I think that is the most important thing যেটা গাফার ভাই বলেছেন যে political commitment খুব important, এবং living by example and leading by example. I think she's leading by example. কাজে ওনার এক্সাম্পল সবার নেওয়া উচিত, যেটা বঙ্গবন্ধু was leading by example. বাট একটা জায়গায় আমি বলতে চাই যে আপনার গতকালে যদি ইউকে পার্লামেন্ট শুনে থাকেন, গতকাল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সেশন ছিল, এবং সেখানে ইউকেতে যুক্তরাজ্যে যে পিপি প্রকিউরমেন্ট হয়েছে কোভিড এর পরে $18 বিলিয়ন, 18 বিলিয়ন পাউন্ডস রাদার, 18 বিলিয়ন পাউন্ডের একটা যে প্রকিউরমেন্ট অর্ডার গুলো তারা দিয়েছে আনসলিসিটেড, দ্যাট ইজ টেন্ডার কল না করে, প্রকিউরমেন্ট রুল ফলো না করে, 18 বিলিয়ন, 1-2 বিলিয়ন না, মিলিয়নও না। এটা নিয়ে বিশাল একটা তোলপাড় হচ্ছে, এবং ক্লিয়ারলি সেখানে ফেভারিটিজম করা হয়েছে, বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন লোকের নাম আছে, এবং ব্যাকডোর দিয়ে অনেক কিছু কন্ট্রাক্ট সাইন করা হয়েছে। আমার মনে হয় সেই দিকটা আমাদের নজর দেওয়া উচিত যে আসলে, এবং সেখানে একটা কাউন্টার আর্গুমেন্টও আছে যে এটা তো একটা ক্রাইসিস সময়, আমরা কি এখন বসে বসে বিউরোক্রেসি করবো নাকি আমরা সাথে সাথে পিপি কিনে ডাক্তার দেখে দিব? দ্যাট ইজ অলসো a big question. So there is a debate, but at the end of the day, like you said, there is no country in the world যেখানে দুর্নীতি নাই, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে পলিটিক্যাল কমিটমেন্টটা কি এবং পিপিআর ফলো করা হচ্ছে নাকি। অবশ্যই ফলো করা হচ্ছে, আমরা বাংলাদেশ হাই কমিশনে করছি, প্রত্যেকটা সরকারি সংস্থান করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমি বলবো যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে সমস্ত ইন্ডেক্স, not to these are all perceptions ক্রিয়েট করার জন্য করা হয়, এবং এটাকে এত গুরুত্ব না দিতে, বিকজ আমরা তো জানি না যে আমাদের অনেক দেশ আছে যাদের ভিতরে তথ্যই আমরা জানি না। ফর এক্সাম্পল চায়নার ভিতরে কি হচ্ছে আমরা কিছুই জানি না। সো ইউ কান্ট রিয়েলি, আমাদের এভরি সিঙ্গেল পাবলিক ইনফরমেশন ইজ আউট দেয়ার। আরেকটা জায়গায় আমি কথা বলতে চাই, আপনি যেটা বলেছেন যে ইউকের যেটা 0.7% অফ দ্য GNI যেটা তাদের ওভারসিজ ডেভেলপমেন্ট এইড হিসেবে দেওয়ার কথা, সেটা 0.5 এ নেমে আসছে, এবং গতকাল এটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে, লেবার পার্টি ক্রিটিসিজম করছে। But at the end of the day, it doesn't affect Bangladesh in any way. I just wanted Ghaffar Bhai to know as well that বাংলাদেশে কিন্তু এটা কোনোভাবে এফেক্ট করবে না। বাংলাদেশ ইউকে থেকে কোনো ধরনের ফরেন এইড নেয় না, এবং অ্যাকচুয়ালি আমাদের ফরেন এইড কম্পোনেন্ট ইজ less than 2% of our GDP. So 1.5% এর একটু উপরে আমাদের foreign aid component. It could be 1.5% to 1.6% of our entire GDP.
এবং মনে রাখবেন এই যে এইড বলে যে কথাটা আছে, এইড শব্দটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সরকারি খাতে যেমন ব্রিটিশরা যেটা দেয় 180 মিলিয়ন পাউন্ড বা 200 মিলিয়ন পাউন্ড, সেটার 51% যায় হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদেরকে দেয়। কাজে ওরা যদি আপনাকে কখনো বলে আপনাদেরকে যে বাংলাদেশকে আমি দিই, তখন আপনার কারেকশন করে দিবেন, বাংলাদেশকে স্টেট হিসেবে দাও না, বাংলাদেশ সরকারকে তোমরা দাও না বা স্টেটকে দাও না, ইউ গিভ ইট টু দ্য রোহিঙ্গাস। সো দে আর গিভিং ইট টু মাল্টিল্যাটারাল প্রসেসের মধ্যে রোহিঙ্গাদেরকে দিচ্ছে, একই সাথে বাংলাদেশের এনজিও দেখে দিচ্ছে, এবং সেটা আমরা এনকারেজ করি। বিকজ এনজিওদেরকে তারা যদি বিভিন্ন প্রজেক্ট দেয়, এটা ওদের একটা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট তারা সার্ভ করে, তারা তাদের ডিপ্লোম্যাটিক অ্যাম্বিশন দেখায় যে তারা বিভিন্ন দেশে এইড দিচ্ছে, এটাও তো তাদের বলতে হবে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশ এটাতে কোনোভাবে এফেক্টেড হবে না। বাংলাদেশে কিছু সিভিল সোসাইটি এফেক্টেড হতে পারে ইফ দে শ্রিঙ্ক দেয়ার অ্যাসিস্ট্যান্স টু দ্য সিভিল সোসাইটি অর্গানাইজেশনস, বাট সার্টেনলি ইউকে কে আমরা এনকারেজ করছি, তোমরা বর্তমানে যে এইটা দিচ্ছ, সরকার তো এটা থেকে 3 to 5% পাচ্ছে, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে এবং নির্বাচন কমিশন গভর্নেন্স এই ধরনের সেক্টরগুলোতে দিচ্ছে, গভর্নেন্স ইমপ্রুভ করা, ইলেকশন ইমপ্রুভ করা, বিজনেস র্যাঙ্কিং হাই করা, এই জায়গাগুলো থেকে আমরা বলছি তোমরা ক্লাইমেট চেঞ্জে পয়সা দাও, আমাদের আমাদের সাহায্য হবে। এটা একটা সেকেন্ড। আর থার্ড আমি যেটা বলছি যে আমাদের বর্তমানে কোন রকমের এইড ছাড়া নিজস্ব অর্থায়নে 10টি যে মেগা প্রজেক্ট চলছে মাননীয় প্রধানমন্ত্রী, সেটা কোভিড এর আগে খুব স্পিডে চলছিল 2019-এ। দে হ্যাভ দেয়ার টার্গেটস, many of them are supposed to be finished by 2021 2022, যেমন ধরেন নিউক্লিয়ার রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, it is going on in full swing, it is targeted date is 2022. পদ্মা সেতু কিন্তু 90% কিন্তু এটার যে স্প্যান গুলা তৈরি হয়ে গেছে, ফিজিক্যাল স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু নতুন ভাবে এটা কাজ চলছে, বিদেশি যাদের আসার কথা ওদেরকে ছাড়াই কাজ চলছে। দেন কর্ণফুলী যে টানেলটা আছে সেটার কাজ চলছে, মাতারবাড়ি কথা আপনি বলেছেন। These are 10 মেগা প্রজেক্টস অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এবং এই 10 মেগা প্রজেক্টস এর প্রত্যেকটাই উনি কিন্তু কন্টিনিউ করছেন। বিদেশি সাহায্য আসুক বা না আসুক, ক্লাইমেট চেঞ্জের জন্য 400 মিলিয়নের একটা ট্রাস্ট ফান্ড করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী 2010-এই বলেছেন ক্লাইমেট চেঞ্জ আমাদের নিজস্ব সমস্যা, হ্যাঁ পৃথিবীর সবাই এটাকে নষ্ট করে দিয়েছে, কিন্তু আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। We cannot wait for donors and other countries to come and give money to us. We simply have to depend on ourselves. কাজে বঙ্গবন্ধুর মুজিব শতবার্ষিকী বঙ্গবন্ধু যেরকম সেলফ রিলায়েন্ট করতে চেয়েছিলেন বাংলাদেশকে, মাননীয় প্রধানমন্ত্রীর যে মেইন কি প্রিন্সিপালটা, যেটা আমি গাফার ভাইয়ের জন্য তুলে ধরছি, যেটা উনি টাচ করেছেন, এটা হচ্ছে পলিটিক্যাল ফিলসফিটা কি। পলিটিক্যাল ফিলসফি হচ্ছে সেলফ রিলায়েন্ট হওয়া, মাথা উঁচু করে চলা, সেই জায়গাটায় যদি আমরা ফোকাস করে থাকতে পারি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমার মনে হয় যে we would not be going back to foreign aid dependency ever, rather we would be cutting down to 1.5% to 0% very soon, inshallah. Thank you. Thank you, Your Excellency. আমি একটু বলি তাহলে, আমাদের foreign debt is only $39 billion, which is nothing, only less than 30% of the GDP, as opposed to many other. Absolutely. Our debt GDP ratio is one of the highest in South Asia and Asia, because আমাদের Moody's International আপনি যেটা বলেছেন এবং S&P Standard and Poor এর যে আমাদের stability factor, সেটা আমরা BB+ এ আছেন। This last 10 years we have retained that. Rather, we have a very resilient and stable economy. No, thank you, madam. আমাদের মধ্যে before I go to মোজাম্মেল, জি ভাই, আমি একটু বিদায় চাই। আচ্ছা গাফর ভাই, থ্যাংক ইউ, আপনি যে সময় দিয়েছেন শরীর আমার লাঞ্চও হয় নাই, Thank you, Ghaffar bhai. থ্যাংক ইউ গাফর ভাই। আমি সকলের কাছে, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় হাই কমিশনার সুলতান শরীফ, আপনি সকলের কাছে বাদ চাই। হ্যাঁ, থ্যাংক ইউ গাফর ভাই, থ্যাংক ইউ, দোয়া করবেন আমাদের জন্য। আমাদের মধ্যে একজন গেস্ট আছেন, মিস্টার সুলতান আহমেদ, উনি আমাদের বাংলাদেশের একজন সচিব। স্যার, আপনি কি কিছু বলতে চান? জি, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। আমি বার্মিংহামের ওয়াসিম, ওনার কাছ থেকে এই কানেকশনটা পেয়েছি। আমি এখানে মাননীয় মন্ত্রী, আমাদের শ্রদ্ধা হাই কমিশনার সুলতান শরীফ স্যার, সাইদ মোয়াজ্জেম আলী, আর সবার আমার সবচেয়ে শ্রদ্ধা আব্দুল গাফফার চৌধুরী স্যার এবং অন্যান্য যারা আছেন তাদের দেখতে পাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই স্টাডি সার্কেলে আজকের যে ওয়েবিনারটা হলো এটা সংযুক্ত করার জন্য। আমি শুধু আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু একটি কথা বলবো, আমি 2 মিনিটে শেষ করব। এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, এটার প্রতি যে 16-17 কোটি মানুষের আস্থা, এটা প্রমাণিত। অর্থাৎ উনি যা বলেন মানুষ বিশ্বাস করে এবং ওনার কথা মতো কাজ করে। আপনি দেখবেন যে কোভিড এর সময় আমি একটি জেলার দায়িত্বপ্রাপ্ত ছিলাম, বরগুনা জেলার। এখানে 50 লক্ষ লোককে 2500 টাকা করে দেওয়া হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের
মুখ্য সচিব মহোদয়ের নেতৃত্বে এই ডাটাবেসটা করে, এটা কিন্তু মানুষজন কিন্তু ব্যক্তিগতভাবে খরচ করে না, এটা রুরাল ইকোনমিতে একটা ট্রিমেন্ডাস একটা 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 ভূমিকা রেখেছে। আমরা দেখেছি যে বিশেষ করে গ্রামীণ পর্যায়ের এই 50 লক্ষ পরিবারকে জনকে উনি যে টাকাটা দিলেন, এটা আমি বলবো যে আমার বিদ্যুতে, আমি বিদ্যুৎ সচিব ছিলাম, আমি জাস্ট 2 দিন আগে আমার পিআরএল শুরু হয়েছে। আমি বিদ্যুৎ বিভাগের দায়িত্বে প্রায় বছর খানেকের মতো ছিলাম। আমি যেটা দেখেছি একটা চমৎকার জিনিস, মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার আগে 2000 সনে বিদ্যুৎ সেক্টরে রিফর্মের একটা পলিসি করেছিলেন যে 2020 সনের মধ্যে, অর্থাৎ জাতির জনকের জন্ম শতবার্ষিকীতে উনি 100% বিদ্যুতায়ন করবেন। মাঝখানে উনি 7-8 বছর ছিলেন না, কিন্তু উনি 2009-তে এসে ওইটাকে টাইমটাকে না কমিয়ে উনি বলেন যে না, আমি 2020 সনের মধ্যে অবশ্যই সবাইকে বিদ্যুৎ দেব। এবং উনি মাননীয় প্রধানমন্ত্রী আমার মন্ত্রণালয়ের মন্ত্রীও বটে। এবং ইনশাল্লাহ আমরা এই 98% আমরা কভার করে ফেলেছি। আমি বলবো যে ফিগারটা একটু করার জন্য, শ্রদ্ধেয় সাহেব মোয়াজ্জেম আলী, আপনি 95 বলেছেন, কিন্তু এটা 98% আমরা অলরেডি কভার করেছি। আর বাই ডিসেম্বর আমরা 100% করব। তবে হাতিয়া এবং সন্দ্বীপের মতো কিছু জায়গাতে আমাদের 24 আওয়ার্স আমরা দিতে পারছি না। আমরা ওখানে মার্চের মধ্যে আমরা হাইব্রিড কিছু ব্যাপার করতে যাচ্ছি মনপুরা সহ, যাতে আমরা এই মার্চের মধ্যে একেবারে অফগ্রিড, যেটা বিশেষ করে মেরিন আইল্যান্ডস গুলোতে আমরা 100% বিদ্যুৎ দিতে পারবো। সো এইটা আমি বলবো যে একটা বিদ্যুৎ সেক্টরে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে 2020 যে টার্গেট ছিল জাতির জনকের জন্ম শতবার্ষিকীতে 100% বিদ্যুৎ দেয়া, এটা মাঝখানে 8-9 বছর না থাকার পরেও উনি এই টার্গেটটা থেকে বিচ্যুত হন নাই। দিস ইজ ট্রিমেন্ডাস, দিস ইজ মিরাকুলাস। এবং আমি বলবো যে বিশেষ করে অনেকে অনেক কথাই বলেন, আমি শুধু একটা উদাহরণ দেব আপনাদের। এটা গাফফার স্যার আছেন এখানে এবং আপনারা যারা স্টাডি সার্কেলে, এটা এখানে বলা হচ্ছে যে আমরা বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা অর্জন করেছি। আমি শুধু একটা কথা বলি, যে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। 100 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট কিন্তু 80% প্ল্যান্ট ফ্যাক্টরে চালানো হয়, অর্থাৎ আমি 100 মেগাওয়াট থেকে 80 মেগাওয়াট গ্রিডে নিতে পারি। ওই প্ল্যান্টটা নিজেকে চালানোর জন্য 5% বিদ্যুৎ সে নিজে খরচ করে, উৎপাদিত বিদ্যুতের, তার মানে 25%। আমাদের এই পর্যন্ত টেকনোলজি আমরা ব্যবহার করে আমরা সিঙ্গেল ডিজিটে লস এনেছি, অর্থাৎ 10% পর্যন্ত আমাকে টেকনিক্যাল নন টেকনিক্যাল লসে যেতে হয়, তার মানে 35%। আরেকটা হলো আমার ট্রান্সমিশনের জন্য আমার একটা স্পিনিং বিদ্যুৎ লাগে 5%, এটা হলো 40%। আর 5% হলো একটা সিকিউরিটি লাগে, অর্থাৎ আপনাকে নিরবচ্ছিন্ন এবং 24 আওয়ার কানেকশনে রাখতে হলে বিদ্যুতে আপনার কমপক্ষে 45% বিদ্যুৎ ক্ষমতা আপনাকে এডিশনাল থাকতে হবে। দিস ইজ ভেরি মাচ টেকনিক্যাল। ফলে আমরা যখন বলি যে না, আমার এখন এই বছরে আমরা করেছিলাম যে আমাদের 14,500 থেকে 15,000 ম্যাক্সিমাম আমাদের ডিমান্ড হবে, আমরা 21,000-এর মতো আমাদের ক্যাপাসিটি, এটা কিন্তু আসলে অতিরিক্ত নয়। আরেকটা বিষয় হলো যে কোভিড এর কারণে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমাদের বিদ্যুতের কয়েকটা গ্রুপ আছে, তার মধ্যে লাইফলাইন গ্রাহক যাদেরকে আমরা গ্রাম অঞ্চলে বিদ্যুৎ দেই, সেই পরিমাণটা এবং আমাদের যে আবাসিক, এটার পরিমাণ, এই বিদ্যুৎটা কিন্তু সিরিয়াসলি সাবসিডাইজড, অর্থাৎ রেটটা। কিন্তু যেখানে আমরা কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ যেটা, ওইটাকে আমরা বিক্রি করে ওইটা মোটামুটি কভার করার চেষ্টা করি। কোভিড এর কারণে ওই আপনার ইন্ডাস্ট্রি কিছুদিন পর্যন্ত লকডাউন থাকার কারণে আমাদের ওই বিদ্যুৎটা সেল হয়নি, ফলে আমাদের এখানে একটা লস হয়েছে। আরেকটা হলো রিসিট আমাদের কিছুটা কমেছে। বাট আপনাদেরকে আমি বলবো যে যেহেতু স্টাডি সার্কেলে, আমি আরেকটা ফিগার দেব যে 2019 সনের অক্টোবর মাসে যে বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে ন্যাশনালি, এই বছরের এই যে গত অক্টোবর মাসে 15% অতিরিক্ত বিদ্যুৎ আমরা এইবার ডিমান্ড তৈরি হয়েছে, আমরা সেই বিদ্যুৎটা দিয়েছি। তার মানে হলো টোটাল সোসাইটি এবং ইকোনমি, ইন্ডাস্ট্রি, কমার্স কিন্তু আবার ফুল প্লেজের তার আগের অবস্থানে চলে এসেছে। দিস ইজ এ ভেরি পজিটিভ আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং তিনি যে নির্দেশনাগুলো দিচ্ছেন, আমি একনেক মিটিং এ বা অন্যান্য মিটিং এ যখন ক্যাবিনেট মিটিং এ থাকি ওনার ইয়েতে, এটা উনি একজন এক্সপার্ট, নিঃসন্দেহে এক্সপার্ট। আমি নিজে একজন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, বা আমি টেকনিক্যাল জিনিসপত্র কাজ করি, কিন্তু উনি যেভাবে কথা বলেন, যে এই ধরনের তথ্য আমাদের দেন, আমরা অনেক অবাক হয়ে যাই যে উনি এইভাবে এত গভীরে কিভাবে এগুলো কথা বলেন, বিশেষ করে আমরা বিদ্যুতের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। ফলে এখানে উনি যে জিনিসটা নিয়েছেন যে আপনার প্রাইমারি সেক্টর যেটা আমাদের এগ্রিকালচার এবং ফিশারি লাইভ স্টক সহ, এবং যে রুরাল যে ইকোনমিটা,
এখানে যেন বিদ্যুৎ কখনোই যেন আমরা বন্ধ না রাখি, এবং উনি এটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং আমরা তাই করেছি। আমপান গিয়েছে আমাদের 2 দিনে, 24 ঘন্টার মধ্যে আমরা 90% আমাদের রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড পল্লী বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ কানেকশন করে রিকানেকশনটা দিয়েছে আমপানের কারণে আমাদের যে সমস্যাটা হয়েছিল। তারপর আমাদের প্রায় 5-6টা বন্যা গেল পরপর। এই বছরটা কিন্তু ওয়েট ইয়ার ছিল এবং আমার 4-5টা বন্যা গিয়েছে এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে আমরা এটা কাটিয়ে উঠেছি। এবং কোভিড এর এটা আমরা মোটামুটি বিদ্যুৎ সেক্টর আমি বলবো যে হুইচ ইজ দ্য বেসিক স্টিমুলাস ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটা আমাদের সম্মানিত হাই কমিশনার বলেছেন যে মূলত আমরা যে পদ্ধতিতে যাচ্ছি। আরেকটি হলো প্রাইভেট সেক্টরে বিদ্যুৎ ক্ষেত্রে প্রায় বিলিয়ন্স ডলারের একটা মার্কেট তৈরি হয়েছে। দিস ইজ অলসো অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যে প্রাইভেট সেক্টরকে আমরা বিদ্যুতের ব্যাপক নিতে এসে। সো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সংযুক্ত করার জন্য, আমার কথা শোনার জন্য। আমি খুবই এই সন্ধ্যার এই কিছু সময় আমি খুব চমৎকার ভাবে কাটিয়েছি আপনাদের সাথে, এই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, এখনো কোভিড চলছে, সো প্লিজ টেক কেয়ার এন্ড স্টে ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সুলতান আহমেদ, এবং আপনি আমার ইনফরমেশনটাকে কারেক্ট করার জন্য আপনার কাছে গ্রেটফুল। আমার ইনফরমেশন কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেওয়া, অবভিয়াসলি দে আর নট রিয়েল টাইম ইনফরমেশন হুইচ আই আন্ডারস্ট্যান্ড। তাই আমার সেই একই অনুরোধ, আপনারাও যদি এই ইনফরমেশন গুলো আপনাদের ওয়েবসাইটে আপ টু ডেট করেন, কারণ আই আন্ডারস্ট্যান্ড অনেক সময় সম্ভব হয় না, যার জন্য যে পাবলিশড ইনফরমেশন এন্ড দ্য অ্যাকচুয়াল ইনফরমেশন দেয়ার ইজ এ ল্যাগ, হিউজ ল্যাগ, এবং সামটাইমস ইট ইজ নট ভেরি হেল্পফুল টু আস। এবং এখন তো এই যে মাননীয় হাই কমিশনার অনেকবারই বলছেন এজ অফ টেকনোলজি, তো এজ অফ টেকনোলজিতে এখন যদি আপনাদের এই রিয়েল টাইম ইনফরমেশন না থাকে, তাহলে কিন্তু ইট উইল ডু এ লট অফ ড্যামেজ টু আওয়ার ইমেজ অ্যাব্রড। এখন আমরা অলমোস্ট আমাদের আলোচনার শেষ পর্যায়ে। এখন আমি যদি অন্য কেউ কিছু না বলতে চান, তাহলে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এবং যার আন্ডারে আমরা স্টুডেন্টস অ্যাকশন কমিটিতে কাজ করেছি 1971-এর মহান মুক্তিযুদ্ধে, আমার শ্রদ্ধেয় শিক্ষক সুলতান মোহাম্মদ শরীফ স্যার। স্যার, আপনার কাছে যাওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই। আপনার তো 71-এ বাংলাদেশ মনে আছে, হেনরি কিসিঞ্জার বলছিল বটমলেস বাস্কেট, আজকে সেটা 39th লার্জেস্ট ইকোনমি। ফরেন ডেট ইজ ইনসিগনিফিকেন্ট, 30% অফ দ্য জিডিপি, অ্যাজ অপোজ টু জাপানের ফিউ হান্ড্রেড, এদেশে 80%। চায়না, সরি, আপনি যদি শ্রীলঙ্কা দেখেন, যে কোনো দেশ দেখেন আর কি, বাংলাদেশ মে বি ওয়ান অফ দ্য ভেরি ফিউ কান্ট্রিজ যেখানে ফরেন ডেট ইজ নেগলিজেবল। এবং আজকে আমাদের যে অর্জন, আজকে যে আমাদের একটা বাঙালি জাতি হিসাবে আমরা মানুষকে পরিচয় দিতে গর্ববোধ করি, আপনি এই দীর্ঘ 50 বছরে 71 থেকে এই পর্যন্ত স্যার আপনার অবজারভেশনটা কি? আপনি যদি একটু রাজনীতিবিদ এবং মুরব্বী হিসাবে যদি আমাদেরকে একটু বলেন এবং দিক নির্দেশনা দেন, আমরা কি করতে পারি। শোনা যায় নাকি? স্যার, ধন্যবাদ, ইন্ট্রোডাকশনের জন্য ধন্যবাদ। টিপুবংশী সাহেব এখন আছেন কিনা জানি না, গফরভাই চলে গেছেন। আমাদের হাই কমিশনার তাসলিমা আছেন, ডেপুটি হাই কমিশনার কেউ দেখলাম, জুলকার নাইন সাহেব আছেন, হাসনাত মিয়াকে দেখতে আছি, সুলতান আহমদ সাহেব হ্যাঁ, আচ্ছা। তো খুব ভালো লাগলো। 71 সালে এত অ্যাচিভমেন্ট তো আশা করি নাই। বেঁচে না থাকলে বাংলাদেশের এত উন্নতি ন্যাচারালি আমি তো আবেগ আপ্লুত হয়ে যাই যখন বাংলাদেশের একটা ঘরে মানুষ যারা খেতে পেত না তাদের খাদ্যের সংস্থান হয়ে যায়, আমার মনটা আনন্দে ভরে যায়। আমরা পুকুরের পানি খেতে হতো আমাদের, সেখানে একেবারে পরিষ্কার পানি পাচ্ছি, এটা তো চিন্তা করা যেত না। আমার ইউনিয়নে বোধহয় 2-3টা ফ্রি প্রাইমারি স্কুল ছিল, কোনো সেকেন্ডারি স্কুল ছিল না, হাই স্কুলের তো কথাই আসে না। সেখানে প্রত্যেক গ্রামে গ্রামে ফ্রি প্রাইমারি স্কুল হয়েছে, হাই স্কুল হয়েছে, প্রায় সব জায়গায়। ইউনিয়নে তো 2-3টাই হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হয়েছে,
আমি যেটা বললাম যে সুপেয় পানির ব্যবস্থা হয়েছে, ইলেকট্রিসিটি। আমার বাল্যকাল হচ্ছে এই কপি অথবা হ্যারিকেন জ্বালাইয়া আমাদেরকে লেখাপড়া করতে হতো। এই ধরো 1 ঘন্টা 8 ঘন্টা গল্পে পড়েছি বা অন্যদের জীবনী সম্পর্কে যখন ছোটবেলা পড়েছি তখন শুনেছি যে রাস্তায় যে সমস্ত রাস্তায় রাত্রিবেলা 2 ঘন্টার জন্য ইলেকট্রিসিটি লাইট থাকতো, যেমন শহরের রাস্তায়, সেখানে যারা লেখাপড়া করতে চাইতো তারা রাস্তার পাশে আসিয়া ওই লাইটের নিচে রাত্রে পড়াশোনা করতো, কারণ এছাড়া তো আর লাইট পাওয়া যেত না। সেখান থেকে আপনারা কোথায় এসেছেন, তাহলে আপনারা আমাদের সাথে আমাদের বাল্যকাল থেকে আপনাদের কালের ডিফারেন্সটা আপনাদের হবে, কাছে মনে হবে। মুক্তিযুদ্ধ যখন করেছি তখন ভাগ্যক্রমে আমরা যারা বেঁচে আছি তারা আসলেই ভাগ্যক্রমে বেঁচে আছি, কারণ এত 30 লক্ষ মানুষের মধ্যে আমরা যে কেউই ভিকটিম বা মারা যেতে পারতাম বা ইনজিওর্ড হতে পারতাম বা নানাভাবে কষ্ট তো হয়েছি, কিন্তু সেই কষ্ট লাঘব হয়ে যায় যখন এত বড় একটা কোভিড-19 এর মধ্যে আমি বিশ্বের সবচেয়ে ইনফর্মড ক্যাপিটালের মধ্যে একটা ক্যাপিটালে থাকি এবং আমার প্রধানমন্ত্রী খুব ব্রিলিয়ান্ট ছেলে, সাংঘাতিক ব্রিলিয়ান্ট ছেলে এবং খুবই খুবই সাহসী এবং খুবই একনিষ্ঠ, কিন্তু সে আবুডাবু খাচ্ছে। এই যে কালকে সম্পর্কে বলা হলো যে ইমার্জেন্সি পাচ্ছেই যে নানা রকমের প্রবলেম হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি নাই, তার মধ্যে দিয়া বাংলাদেশ তাদের চেয়ে ভালো করতেছে। তো এটা তো আমার জন্য অনেক গর্বের ব্যাপার হয়ে যায়, অনেক আনন্দের কথা হয়ে যায়। গফরগাই যে কথা বলেছে করাপশন সম্পর্কে জিরো টলারেন্স, এটা সরকারকে নীতি হবে, সেখানে কোনো কম্প্রোমাইজ নেই। সামাজিক অবস্থায় করাপশন আসবে এবং এবং মানুষের কতগুলো নেচার আছে। একটা হচ্ছে গ্রিড, এই গ্রিডকে ওভারকাম যারা করতে পারে না তারা ছোটখাটো করাপশন করে এবং বড় করাপশনও করে, এবং তারা ঠিক অপরিণামদর্শী এই জন্য যে এটা খাইতেও পায় না, এটা ব্যবহার করতেও পারে না। জেলখানায় এখন যে হাজার হাজার জেলের মধ্যে করাপশনের জন্য গিয়েছে, তারা যখন করাপশন করেছে তখন হয়তো মনে করে নাই এটা অন্যান্য করাপশনের মতোই, পার্সোনাল করাপশন, আদার টাইপস অফ করাপশন বা চারিত্রিক স্খলন, এগুলোর মতোই করাপশনও তাই। সুতরাং এটার থেকে সরকারকে জিরো টলারেন্সে যেতে হবে, যেটা জননেত্রী শেখ হাসিনা যেখানে আছেন। এখন আমরা বাকি সমাজে যারা আছি তারা এটাকে ওনার অ্যাক্টিভিটিকে এনকারেজ করতে হবে, এবং যারা করাপশন করছে তার মধ্যে নিজেদেরকে রেখে এই করাপশনের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। করাপশন থেকে নিজেদেরকে বের করে নিয়ে এসে এতে অংশগ্রহণ না করে তারপরে এর বিরোধিতা করতে হবে, তখন আমরা এক্সাম্পল হব, তখন তাদেরকে দিতে পারবো। আমার জেনারেশন আর এখনকার জেনারেশনের মধ্যে এই পার্থক্যটা আমি করতে চাই না, এই জন্য যে আমার জেনারেশনে সুযোগটা একেবারে ছিল না। আমরা পাকিস্তানের কলোনি ছিলাম, তার আগে ব্রিটিশ কলোনি ছিলাম, এবং এই পাকিস্তান এবং ব্রিটিশ কলোনির সময় একদিকে যেমন শিক্ষিত হিন্দু ফ্যামিলির যারা ছিল তারা এই করাপশনটা করতো ব্রিটিশ কালে, আর পাকিস্তান কালে পাঞ্জাবিরা এই করাপশনটা করতো। তার ফলে আমরা সবসময় করাপশনের ভিকটিম ছিলাম। এখন ভিকটিমরা যখন সুযোগ পায় তখন তার মধ্যে কেউ ওই করাপশনকে তাদের জন্য এক্সাম্পল মনে করে, কিন্তু মানুষের জীবনে এই করাপশনটাকে কোথাও নিয়ে যায় না। তা আমি যে কথা আগেও বলতেছিলাম যে আমরা বাংলাদেশের এই উন্নতিতে, পার্টিকুলারলি আজকে 71 সালে যেভাবে আমরা প্রমাণ করেছিলাম যে আমাদের সমস্ত মানুষ
আসলেই ভালো এবং আসলেই দেশপ্রেমিক এবং আসলেই তারা ডিসাইড করেছে যে জীবনটা দিলে হলো মায়ের ভূমিকে, মাতৃভূমিকে আমরা সামনের দিকে আগায় নেব, ধরে রাখবো, সামনের দিকে নিয়ে যাব। এবং যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, অত্যাচারিত হয়েছে, নিগৃহীত হয়েছে, আত্মসম্মান মান সব দিয়েছে, কিন্তু দেশ দেয় নাই কাউকে। এবং তার ফলেই কিন্তু আমাদের সেই ডিটারমিনেশনই প্রতিটি বাড়িতে, পৃথিবীর প্রতিটি বাড়িতে, প্রতিটি মানুষের কাছে গিয়েছে। এবং তার ফলে বিশ্ব জনমত তৈরি হয়েছিল, যেটা মিসেস ইন্দিরা গান্ধীকে সাংঘাতিকভাবে সাহসী করেছে যে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ বাংলাদেশের লোকের পক্ষে আছে। এবং তিনি তার সমস্ত দেশকে আমাদের সাহায্যে নিয়োগ করেছিলেন এবং একত্রিত করেছিলেন, করে আমাদের স্বাধীনতাকে সাহায্য করেছেন। আমরা নিজেদের জীবন দিয়েছি এবং এবং ভারতীয় সৈন্যরাও জীবন দিয়েছে। এই কথাগুলো এই জন্য বলছি যে এই দেশটি এভাবে এসেছে, যে দেশটি এমন ভাবে এসেছে, সে দেশে কিন্তু কোটি প্রাণ, এই 7.5 কোটির জায়গায় আজকে আমরা 17 কোটি। এবং আমি নির্দ্বিধায় বলতে পারি আমার 17 কোটি মানুষই দেশপ্রেমিক। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে তাদের ছোটখাটো লোভ লালসা আছে, এই লোভ লালসা থেকে তাদেরকে যাতে তারা না যায় সেজন্য তাদেরকে সবসময় চেষ্টা করতে হবে। মানুষ কখনো কখনো বিপদগামী হয়, তাকে ফিরিয়ে আনতে পারলে সে তো, এবং কিন্তু জীবনে মানুষ সবসময় মানুষের জন্য কন্ট্রিবিউশন করে। সামনে কোনো লোক পড়ে গেলে সে যত বড় নিষ্ঠুরই হোক, সে কিন্তু তাকে টানিয়ে উঠে নিয়ে আসে। তো তার মধ্যে ভিতরে বিবেক যেটা আছে সেটা কাজ করে। তো জানা হচ্ছে শেখ হাসিনা সেই বিবেকটা, সবার বিবেককে উদ্বেলিত করেছেন এবং অনুপ্রাণিত করেছেন, যার ফলে প্রত্যেকটি মানুষ তার সব যে কোনো অবস্থার থেকে সে কিন্তু যেমন চুরি করিয়া সেই টাকা দিয়ে স্কুল করতেছে, সেই টাকা দিয়ে একটা মাদ্রাসা করতেছে, একটা হসপিটাল করতেছে, একটা সমাজ হিতকর কাজ করতেছে। এই যে এই কোভিডের সময় সরকারি অনুদান যেমন জননেত্রী শেখ হাসিনা একেবারে মানে শিশু যেমন তার আশেপাশে সবাইকে খাওয়াইতে চায়, জননেত্রী শেখ হাসিনা কিন্তু ওই শিশুর মতোই সমস্ত মানুষকে খাওয়ানোর জন্য জানকরণ দিয়ে চেষ্টা করতেছেন। আর অদ্ভুত ব্যাপার যে সারা বিশ্বের সমস্ত বাঙালি এবং বাঙালিদের বন্ধুরা তাদেরকে উৎসাহিত করেছে যে তোমরাও দেশের বাড়িতে টাকা পাঠাও, দেশের মানুষের কাছে টাকা পাঠাও, সাহায্য করো। এবং যে সমস্ত দেশ আমাদের সাথে সম্পর্কিত ছিল, যেমন গার্মেন্টসই ধরেন, তারা মুন্না ঠিকই বলেছেন যে তার প্রেসারে এবং নিজেদের বিবেকে দুটো একত্রিত করে তারা কিন্তু গার্মেন্টস অর্ডার গুলো দিয়েছে, পয়সাগুলো দিচ্ছে এবং আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখছে, লক্ষ লক্ষ মানুষকে। জননেত্রী শেখ হাসিনা আজকে পর্যন্ত এই কাজটি করতেছেন। তো আমার ব্যক্তিগত বিশ্বাস যে এই শক্তি, এই মানসিক শক্তি এবং এই চিন্তার শক্তি এবং এই দেশপ্রেম আর এই শিক্ষা, যে শিক্ষা আমাদের পূর্বপুরুষ আমাদেরকে দিয়েছিল, সেই শিক্ষাকে সম্বল করে যদি আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধরে রাখতে পারি এবং তার গতিশীল নেতৃত্বকে যদি শক্তিশালী ভাবে সমর্থন করি, তাহলে বাংলাদেশ আরো অনেক উন্নতি হবে। এবং মোজাম্মেল এটা অর্গানাইজ করতে গিয়ে যে সমস্ত ডাটা দিয়েছে, সেই ডাটা ত্রিভুবনসী সাহেব যে সমস্ত কথা বলেছেন, গফর ভাই যে বিশ্লেষণ দিয়েছে ইলেকট্রিসিটি সম্পর্কে, সৌদার আহমদ সাহেব যা বলেছেন, তার জন্য তাদের সকলকে আমার খুব ভালো লেগেছে এবং আমার জ্ঞান অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক ভাবে ব্রিটেন সহ বিভিন্ন জায়গায় যারা সাংবাদিক আছে তারা কিন্তু বাংলাদেশের এই ভালো কথাগুলো বলছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাইমেটের উপর যে জননেত্রী যে স্ট্যান্ড এবং অবস্থান, তাকে সেটার জন্য কিন্তু তাকে এটা কিন্তু উনি ক্ষমতায় আসার আগ থেকেই এই ক্লাইমেটের ব্যাপারে কন্টিনিউয়ালি বিশ্ব দরবারে বলে যাচ্ছিলেন। এখন দেখেন যে তার চেয়ে আর পায়োনিয়ার লোক সারা পৃথিবীতে বিশ্ববাসীও, বিশ্ব নেতারাও পায় নাই, যার জন্য তাকে এখন এটা প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে যাতে আমরা করতে পারি। উনি ঠিকই বলেছেন যে আমাদেরটা আমাদের করতে হবে, প্রত্যেককে তার নিজেরটা করতে হবে এবং সবাই সম্মিলিত ভাবে এটাকে সাহায্য করতে হবে। আপনারা যারা আজকে উপস্থিত ছিলেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর মোজাম্মেল
তার সাথে জামাল এবং আমাদের সাজিয়া স্নিগ্ধা যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মনে রেখো যে কাজ তোমরা করতে আসো, যে জ্ঞান আমরা এর মধ্যে দিয়ে আহরণ করছি, যেভাবে আমরা অনুপ্রাণিত হচ্ছি, তার জন্য আগামী দিনের মানুষ সবসময় তোমাদেরকে কৃতজ্ঞতাভাবে স্মরণ করছে। এবং যেভাবে তোমরা ব্রিটেনের বিভিন্ন পার্লামেন্টে গিয়া বাংলাদেশ বাদ্য বাজাইতে আছো, যেটা 71 সালে আমরা সারা পৃথিবীতে ঘুরে ঘুরে বাজিয়েছি বলেই বাংলাদেশ আজকে এই জায়গায় এসেছে। এবং এই অনুপ্রেরণা নিয়ে যেন আগামী জেনারেশন কাজ করে এই প্রত্যাশা রাখি। সকলকে ধন্যবাদ এবং মুনাকে বিশেষভাবে অনেক ডিটেলস বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি। টিপমনসিকেও একই ক্ষেত্রে একই কথা, উনি কঠিন বাস্তবতার মধ্যে থেকে অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো করছেন, তার জন্য কৃতজ্ঞ জানাচ্ছি। এবং আজকে এখানে আসার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এটা যত প্রচার হবে তত আমাদের প্রেরণা বাড়বে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমরা এখন আমাদের আমি আমাদের মাননীয় হাই থ্যাংক ইউ মোজাম্মেল। সরি আমি কেউ নিতে চাইনি, বাট ছোট্ট করে জাস্ট বলতে চাচ্ছি, ওই যে বটমলেস বাস কথাটা বলা হয়, আর একটু যে মাইক গুলো অফ করে দেওয়া হয়, ইয়ে হচ্ছে কানে লাগছে। প্রথমে আমি আমাদের শ্রদ্ধেয় সচিব স্যারকে সালাম জানাতে চাই, সুলতান আহমদ স্যারকে, আমাদের পাওয়ার সেক্রেটারি স্যারকে। স্যার এত সুন্দর বলেছেন যে 98% coverage of electricity. Definitely I should have mentioned that this was one of the driving forces and main stimulus of our growth. So definitely I missed out on that and I do apologize for that. আমি খালি যে 1971 এবং bottomless basket-এর একটু sort of এটাকে যেটা বলে পয়েন্ট অফ অর্ডার বা কিছু আমি একটা দ্বিমত প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে খুব অফেন এটা হচ্ছে একটা, আমরা তখন জিও পলিটিক্স এর শিকার ছিলাম এবং হেনরি কিসিঞ্জার ডিড নট লাইক বাংলাদেশ বিকজ হি লাইকড পাকিস্তান and he thought that losing East Pakistan was economically and politically আপনি মিউট হয়ে গেছেন, একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, আমি হেনরি কিসিঞ্জারের কমেন্টের কথা বলছি। ইট ওয়াজ এ জিওপলিটিক্যাল কমেন্ট অ্যাজ হি ওয়াজ সাইডিং উইথ পাকিস্তান এন্ড হি থট দ্যাট যেরকম ভুট্টো চিন্তা করেছিলেন যে ইস্ট পাকিস্তানকে হারানো ওনাদের জন্য বিশাল একটা জিওপলিটিক্যাল স্টেটাস সিম্বল লস অ্যাজ ওয়েল এজ ইকোনমিক লস। ঠিক সেরকম আপনারা জানেন যে 1971-এ যখন আমাদের স্বাধীনতা হয় তখন পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংকে $4.2 বিলিয়ন এর এক্সপোর্ট আর্নিং ছিল বাংলাদেশের জুট থেকে, যেটা আমাদের এক্সপোর্ট আর্নিং, যেটা পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকে রেখে দিয়েছে। দিস ইজ অ্যান আনসেটেলড ইস্যু বিটুইন বাংলাদেশ এন্ড পাকিস্তান, যেটা আমরা কখনো, যেটা হয় স্টেট যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, যেমন ইউগোস্লাভিয়াতে হয়েছে, তখন ওটার পর কিন্তু স্টেট সাকসেশন হয়, যেখানে আমরা প্রত্যেকের ওয়েলথ গুলোকে আবার সাকসিড করে, আমরা কিছু পাবো ওরা কিছু পাবে, সেটা কখনো হয়নি। সো উই স্টিল হ্যাড $4.2 বিলিয়ন ওয়ার্থ অফ exports from Bangladesh jute starting from 47. আমাদেরকে কখনোই ওটা কিছু দেওয়া হয়নি। সেজন্য বঙ্গবন্ধু 6 দফায় কিন্তু ছিল যে এক্সপোর্ট আর্নিং আলাদা করতে হবে, ইস্ট পাকিস্তান আলাদা করতে হবে, ওয়েস্ট পাকিস্তান আলাদা করতে হবে। সেকেন্ড হচ্ছে, এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও উনি 6 দফার মধ্যে ছিল যে আলাদা করতে হবে। আরেকটি তথ্য যেটা হচ্ছে যে 1960s-এ 47-এ বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ইস্ট পাকিস্তানে, যখন আমরা পাকিস্তানের সাথে সংযুক্ত হই, পার ক্যাপিটা ইনকাম কি ছিল, 60s-এ কি ছিল, 71-এ কি ছিল, বঙ্গবন্ধু 75-এ কোথায় নিয়ে গেছে, এটা দিয়ে আমাদেরকে তাকাতে হবে। এটা হচ্ছে 60s-এ ছিল $89 পার ক্যাপিটা ইনকাম, তার 47-এ ছিল আরো কম, আরেকটু স্লাইটলি কম, কিন্তু 71-এ আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল 134 because we were exporting and $134 পার ক্যাপিটা ইনকাম। 75-এ আমাদের বঙ্গবন্ধু সেটাকে ডাবল করে দিয়ে গেছেন, $278 ছিল আমাদের পার ক্যাপিটা ইনকাম। So in less than 3.5 years, he had doubled the per capita income of Bangladesh Bengali people. And আরেকটা হচ্ছে আমাদের গ্রোথ কত ছিল, ইকোনমিক গ্রোথ। সো ইকোনমিক গ্রোথের দিক থেকে 71-এ আমরা পেয়েছি -4.61% ইকোনমিক গ্রোথ। সো উই ওয়ার, আজকে যেরকম অনেক দেশেরই মাইনাস আসছে, সেরকম -4.61। Why? Because the Pakistan army had just ravaged the economy. They just পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে ড্যামেজ করে দিয়ে গেছে, আমাদের এক্সপোর্ট আর্নিং পাকিস্তানের ব্যাংকে পড়ে আছে, আমাদের কিছুই ছিল না। সেখান থেকে ইন 1975-এ বঙ্গবন্ধুর মৃত্যুর সময়, মানে যখন তাকে হত্যা করা হয়, ততদিনে বঙ্গবন্ধু কিন্তু আমাদের এক্সপোর্ট গ্রোথ, ইকোনমিক গ্রোথ রেট ছিল 52%। দ্যাট ইজ বাংলাদেশ গ্রু
52% ইকোনমিক গ্রোথ রেটে চলছিল, বিকজ আমরা নেগেটিভ থেকে অনেক হাই একটা জাম্প করেছি। এন্ড দিস আর স্ট্যাটিস্টিক্স। সো যেটা এখানে, এবং আমাকে এক্সপোর্টও আমাদের বাড়ানো হয়েছে। 71-এ আমরা যেটা পেয়েছিলাম, 71-এ তখন এক্সপোর্ট ইনক্রিজ করা খুব ডিফিকাল্ট ছিল বঙ্গবন্ধুর জন্য, বিকজ আমাদের এক্সপোর্টের যে সেক্টরটা জুট, ওটা পুরো মানে ধ্বংস করে দিয়ে গেছে যাওয়ার সময়। আমরা উই কুড নট রাইট টু বি রিইনস্টেটেড। বাট ইন টার্মস অফ ইকোনমিক গ্রোথ এন্ড ইন টার্মস অফ পার ক্যাপিটা ইনকাম, হিজ অ্যাচিভমেন্টস are is something that that's a legacy that his daughter is currently following. কাজে বঙ্গবন্ধুর কিন্তু বিশাল একটা গ্রোথ অ্যাচিভমেন্ট আছে। ওই হেনরি কিসিঞ্জারের জিওপলিটিক্যাল কমেন্ট অন বটমলেস বাস্কেট, আমি সবার কাছে অনুরোধ করব প্রতিটা বাঙালিকে, let us not repeat it. It's a negative, geopolitically biased comment on us, and we should not voluntarily আমরা এটাকে কখনো মেনশন করবো না। কয়েকদিন আগে মার্ক টালি একটা আর্টিকেল লিখেছেন, সুলতান ভাই নিশ্চয়ই দেখেছেন, মার্ক টালি একটা আর্টিকেল লিখেছেন ইন্ডিয়ার একটি পত্রিকায়, এবং সেটা ঢাকা ট্রিবিউনে এসছে, ফ্রম আ বটমলেস বাস্কেট টু সাম স্পেকটাকুলার সাকসেস। বাট ওই যে এইটা যে আমরা নিজেদেরকে কেন নিজেরা কাদা ছুড়বো? হেনরি কিসিঞ্জার কমেন্ট করেছে, আমরা কেন সেটা বলবো? আমরা বলবো যে বঙ্গবন্ধু কিন্তু 75-এ যে বাংলাদেশ রেখে গেছেন 60% গ্রোথ ছিল, ইকোনমিক গ্রোথ, দ্যাটস অল। আমি এটা একটু অ্যাড করতে চেয়েছি। আর আমাদের কমার্স মিনিস্টার স্যার যদি এখানে থাকেন, আমি খালি স্যারের কাছে একটাই অনুরোধ করবো যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য ইউকে থেকে বাংলাদেশে আমাদের জুটটা এই মার্কেটে আসা। এবং একটা গুড নিউজ আছে, রেনাটা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তারা কিন্তু 6টা মেডিসিন রেজিস্ট্রেশন করেছে এই বছর 2020-তে। আমরা আশা করছি, উই আর ওয়ার্কিং উইথ দেম, আশা করছি আরো 30টা মেডিসিন তারা রেজিস্টার করবে এখানে। ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং জুট, এই দুটোর উপর আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। এন্ড ইফ উই ক্যান, আপনারা গতকালই শুনেছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে 2030-এর পরে কোনো পেট্রোল এবং ডিজেল গাড়ি থাকবে না। সেই জায়গাটা আমরা রহিম আফরোজের মতো ওদেরকে যদি সব জায়গায় শুধু থাকবে ব্যাটারি রিচার্জের কতগুলো পয়েন্ট থাকবে, ক্যান উই এনকারেজ আওয়ার ব্যাটারি মেকার্স to create those battery recharge station গুলো? If we can export those, if we can manufacture those, স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করবো এটা এক্সপ্লোর করার জন্য। আমি পরে আবার রহিম আফরোজের সঙ্গে কথাও বলবো, আমি ঠিক করেছি যে তারা যদি এক্সপোর্ট করতে পারে ব্যাটারি রিচার্জের, ইলেকট্রিক ব্যাটারি রিচার্জ কারের জন্য, এটা দিস ইজ গোইং টু বি আ বিগ বিজনেস ইন দ্য ইউকে রাইট নাও। সো সবচেয়ে এফিশিয়েন্টলি যদি এবং কস্ট এফিশিয়েন্টলি যদি আমরা এক্সপোর্ট করতে পারি, এবং প্রত্যেকটা মার্কস এন্ড স্পেন্সার থেকে, টেস্কো থেকে, সব জায়গায় সেন্সবারিতে জুটের ব্যাগ, সেই জুট ব্যাগগুলো ইন্ডিয়া পাঠাচ্ছে। তো আমরাও ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট জুট প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, সেই জায়গায় আমরা যদি জুটের মার্কেটটা ধরতে চাই, এখানে একটা টিম পাঠাতে হবে, মার্কেট সার্ভে করতে হবে। এই দুটো আর কি আমার 2-3টা অনুরোধ স্যারের কাছে। আর লাস্টটা হচ্ছে স্যার, আমাদের যে কার্গোটা আছে সেটা হচ্ছে যে ভেজিটেবল এবং ফিশ, যেটা আমাদের বাংলা বাজারগুলোতে আসে, মাছ বাজার থেকে শুরু পুরো ইউকেতে প্রায় 2000 দোকান আছে এখানে, যেখানে বাংলাদেশের মাছ এবং সবজি বিক্রি করা হয়। সেই মার্কেটটা আমরা হারিয়ে ফেলছি। আমাদের বাংলাদেশ বিমানে কার্গোটা আর্ন করতে পারছে না, এটা চলে যাচ্ছে টার্কিশ এমিরেটস এবং কাতার এয়ারওয়েজ এবং টার্কিশের কাছে। এরা সবাই আনছে, ওরা ওদেরকে কার্গো দিচ্ছে, কিন্তু বাংলাদেশ বিমানে তো কার্গো ফ্লাইটই নাই। এই জায়গাটা যদি দেখেন, তাহলে কিন্তু আমাদের আর্নিংটা আরেকটু বাড়ে, তাহলে আরেকটু ফরেন এক্সচেঞ্জ আসবে আমাদের যুক্তরাজ্য থেকে ব্যবসায়ের মাধ্যমে। দ্বিপাক্ষিক। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউর এক্সেলেন্সি। আমাদের প্রোগ্রাম আর মাত্র 4 মিনিট। আমি একটু মাননীয় হাই কমিশনের সাথে একটা কথা বলতে চাই। বটমলেস বাস্কেট, আপনি আমাদের চেয়ে অনেক ইয়াং, 71-এ কিন্তু এটা খুব একটা টাচি জিনিস আমাদের কাছে। এটা আমাদের মন থেকে মুছে ফেলা খুবই কষ্ট হবে, কারণ উই ফেল্ট ইনসাল্ট এখনো পাকিস্তান এবং চাইনিজ এম্বাসিতে সুলতান শরীফ স্যার এখানে আছেন, অন্যরা। আমরা চাইনিজ এম্বাসিতে তখন কোনো মেমোরেন্ডাম দিতে গেলে চাইনিজ এম্বাসি দরজা খুলতে পারে না, মেমোরেন্ডাম তারা নিতে না। America এবং China wanted to establish their diplomatic relations with Pakistan. We know all that, but ওটা আমাদের মতো জেনারেশন থেকে মন থেকে মুছে ফেলা খুব কঠিন হবে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ, আপনাকে নিয়ে কিন্তু আমরা আরো প্রোগ্রাম ভবিষ্যতে করব, আর আপনি আমাদেরকে দিবেন। আমরা আরো কয়েকজন মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলছি। ম্যাডাম হাই কমিশনার, আমরা নেক্সট ডাবলিনে একটা প্রোগ্রাম করার চিন্তা করছিলাম অনেকদিন আগে, আপনার সাথে কিন্তু সেটা হয় নাই। মুজাম্মেল ভাই, আপনি মাইকের আরেকটু কাছে আসেন একটু। থ্যাংক ইউ। ডাবলিনে আর একটা প্রোগ্রাম আমরা অনেক আগেই করব ভেবেছিলাম, কিন্তু হয় নাই। প্রথমে অ্যাক্রিডিটেশনের প্রবলেম। মুজাম্মেল স্যার, আমি 1 মিনিট একটু কথা বলতে চাই। 1 মিনিট দিচ্ছি, আপনি শেষ করে দেন স্যার। আচ্ছা, ধন্যবাদ। আলোচনাটা এত প্রাণবন্ত হয়েছে, সত্যি আমি খুব ভালো লাগছে আমার। আমাদের শ্রদ্ধেয় বর্ষিয়ান আমাদের সাংবাদিক গফফার চৌধুরী সাহেবের কথা
তার দৃষ্টিভঙ্গি, তার দর্শন অনেক ডিফারেন্ট হলে পরেও শেখার কিছু রয়েছে। ওনার প্রতি সম্মান। আর আমাদের যিনি হাই কমিশনার, উনি এমন কোনো জায়গা নাই যেটা সে টাচ করেন নাই। উনি কিন্তু সবকিছুই কভার করে দিয়ে গেছেন। ওনার কথা শুনলেই কিন্তু আজকের আলোচনার সবকিছুই জানা হয়ে যায়। ভীষণ রকম এফিসিয়েন্টলি হ্যান্ডেল করছেন। ভেরি নলেজেবল আমাদের হাই কমিশনার মুন্না। এবং আরো যারা কথা বললেন, আমাদের শ্রদ্ধেয় সুলতান শরীফ ভাই, রাজনীতির একেবারেই বহু কালের উনি আমাদের মহিরু হয়ে আছেন, বহু বছর ধরে। মুক্তিযুদ্ধের কথা বললেন, আমি নিজেও বিনয়ের সাথে বলতে চাই, মুক্তিযোদ্ধা আমি নিজেও একজন। মুক্তিযুদ্ধের কথা বলে পর তখন নিজেকে গর্বিত মনে হয়। এই সব মিলে আজকে আপনাদের আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ। যখনই সময় করতে পারি আপনাদের সাথে সংযুক্ত হব। একটা কথা মনে আমাদের বললে, কথা দু একটা ব্যাপারে আমাকে টাচ করেছে, জুট গুডসের ব্যাপারে। আমি অবশ্যই চেষ্টা করব, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। আমরা চেষ্টা করব জুট গুডসের ব্যাপারটা, এবং আরো যেটা বললেন আমরা তার সাজেশন আমরা চেষ্টা করব ফলো আপ করতে। সবশেষে আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে, কষ্ট করে আজকে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সবাই কষ্ট করে আমাদের আজকে প্রোগ্রামে এসেছেন, শুনছেন কিংবা কথা বলেছেন। এখন আমি সাজিয়া স্নিগ্ধাকে বলবো টু টেক ওভার। ধন্যবাদ মোজাম্মেল ভাই। আমাদের আজকের অনুষ্ঠানটি থেকে আমার মনে হয় আজকে আমরা যারা উপস্থিত তারা অনেক কিছু জানতে পেরেছি, এবং এখানে অনেকগুলো কোয়েশ্চেনও রেজ হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামীবার আবার সবাইকে নিয়ে বসবো। তো আমি শুধু সবার জন্য একটু বলে দিচ্ছি যে আজকের অনুষ্ঠানটি আমরা সবাইকে আমাদের যেই পাসওয়ার্ডটি ছিল সেটি আমরা সবাইকে দেইনি। এটি একটি বিশেষ কারণ ছিল, কারণ হচ্ছে যে আমরা আজকের অনুষ্ঠানটি রেকর্ড করছি এবং রেকর্ডিং হওয়ার পরে আমরা এডিটেড করে সেটিকে সোশ্যাল মিডিয়া দেওয়ার চেষ্টা করব, এবং সেভাবে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে প্রথম 4-5টি অনুষ্ঠানের জন্য রেখেছিলাম। আমি দেখতে পাচ্ছি যে আমাদের আজকের অনুষ্ঠানের আরো অনেকেই উপস্থিত রয়েছেন। ম্যানচেস্টারে ম্যানচেস্টার নয়, অনারেবল অনারারি হাই কমিশনারে রয়েছেন। এছাড়াও আরো কয়েকজন ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ডেপুটি হাই কমিশনার রয়েছেন, সেই সাথে আমাদের সাথে আরো রয়েছেন জাকারিয়া সাহেব, কমার্শিয়াল কাউন্সিলর। এছাড়াও আরো আমি রেজাউল করিম সাহেবকে দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছেন। আরো বিশেষ ব্যক্তিবর্গ রয়েছে, কিন্তু আমরা সবার কাছে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের স্টাডি সার্কেলের পক্ষ থেকে এখন আমাদের কোঅর্ডিনেটর জামাল আহমেদ খানকে অনুরোধ করব ভোট অফ থ্যাঙ্কস দিয়ে আজকের অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করার জন্য। জামাল আহমেদ খান প্লিজ। আসলে আমাদের আজকের অতিথি হিসাবে ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের শ্রদ্ধেয় আব্দুল গফফার চৌধুরী এবং বাংলাদেশ নিযুক্ত হাই কমিশনার, যিনি আমাদের স্টাডি সার্কেলের প্রতিটা অনুষ্ঠানে আমাদেরকে সবসময়, এবং বিশেষ করে আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে ঋণী, উনি অনেক আদর করে আমাদের মাননীয় হাই কমিশনার। যিনি আমাদের উৎসাহ দেন এবং স্টাডিজের প্রতিটি প্রোগ্রামে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সুলতান মাহমুদ শরীফ সহ আসলে অত্যন্ত সুন্দর। এবং আমি সবার কথাগুলো শুনছিলাম, এখানে আমাদের ডেপুটি হাই কমিশনার সহ, এবং আমি দেখতে পাচ্ছি মতিন হাসনাত মিয়া আমাদের জয়েন করেছেন, এবং অনেকেই জয়েন করেছিলেন। আমাদের আকরাম, ইঞ্জিনিয়ার আকরাম সহ আসলে অনেকেই জয়েন করেছিলেন। তাদেরকে সবাইকে আমাদের স্টাডি সার্কেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। এবং একটি জিনিস, আমি যেহেতু এখানে আমাদের মাননীয় হাই কমিশনার, মাননীয় মন্ত্রী সহ আমাদের সুলতান ভাই, আমাদের স্টাডি সার্কেলের চেয়ারম্যান সৈয়দ মুজাম্মেল, আমরা আসলে কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই। তো আমি করব, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। এখানে আমাদের সুলতান ভাই আছেন এবং মাননীয় হাই কমিশনার আছেন, মন্ত্রী আছেন। আমরা অনেক সময় অনেক প্রোগ্রাম করেছি, এবং এই প্রোগ্রাম করতে গিয়ে অনেক সময় অনেক প্রতিকূলতার মধ্যে আমরা করতে হয়। এবং আমাদের এখানে সাজিয়া স্নিগ্ধা আসলে অত্যন্ত কষ্ট করে, আমাদের টিমের সবাই কিন্তু অত্যন্ত কষ্ট করে, আমাদের মুজাম্মেল ভাই সহ। তো আমি মনে করবো মাননীয় মন্ত্রীর কথাগুলো শুনলাম, এখানে সুলতান ভাই বাংলাদেশ থেকে সচিব স্যার অনেক সুন্দর কথাগুলো বলছেন। তো আমাদের ডেপুটি হাই কমিশনার সহ জাকারিয়া ভাই আসলে অনেক সময় আমাদেরকে সাহায্য করেন। আমাদের অনেক কাজ করার ইচ্ছা আছে, কিন্তু আমাদের জনবল কম, আমাদের পয়সাও কম। যেহেতু আমরা সবাই এখানে, মুজাম্মিল ভাই আমাদেরকে অনেক সাপোর্ট করে, তো আমরা মনে করি
আমরা এই কাজগুলা করতে গিয়ে অনেক সময় আমরা আসলে টাকা পয়সা চাই না, আমরা চাই সাহায্য সুবিধা। তো আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আমরা অবশ্যই অনেকটি প্রোগ্রাম করতে পারবো এবং আমরা বাংলাদেশকে জাতির জনক বঙ্গবন্ধুর এই শতবার্ষিকী আমাদের ইচ্ছা, বাংলাদেশ 50 ইয়ারে আমাদের একটা ইচ্ছা, আমরা 50 বছর আমরা রজম জয়ন্তী করতে যাচ্ছি। এই 50 বছর বাংলাদেশের যে অর্জন হয়েছে, এই অর্জনের জন্য আমরা একটি কাজ করতে যাচ্ছি। এখানে মুজাম্মিল ভাই আছেন, আমরা এইটা মুজাম্মিল ভাই বলবেন, স্নিগ্ধা আছেন। তো এই জন্য আপনারা আমাদেরকে হেল্প করবেন ইনশাল্লাহ। আমরা বাংলাদেশকে বিশেষ করে যেহেতু আমাদের স্টাডি সার্কেল যুক্তরাজ্য বিস্ট্রিক সংগঠন এবং আমরা বিভিন্ন দেশে কাজ করি, তো আমরা সবাইকে নিয়ে বাংলাদেশকে এই বিশ্বের মধ্যে একটি সুন্দর এবং সমৃদ্ধ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়ন করছেন, এইটাকে বিশ্ব দরবার তোলার জন্য কাজ করব। আপনারা আমাদের অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের স্লোগান স্টাডি সার্কেল হচ্ছে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাব। আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাই। অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।